আজকের গল্পের গোয়েন্দা হলেন অর্জুন, যাকে সৃষ্টি করেছিলেন সমরেশ মজুমদার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 10ই মার্চ জলপাইগুড়িতে এবং তার মহাপ্রয়াণ ঘটে 2023 সালের 8ই মে কলকাতায়। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি অর্জুন সমগ্র চতুর্থ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন আনন্দ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প ঘুম ঘুমের সেনবাড়ি। আজ অন্তিম পর্ব। দূর থেকেই জায়গাটাকে জনশূন্য মনে হয়েছিল। গাছের পাশে গাড়ি দাঁড় করালে অর্জুন ডালটাকে দেখালো। মঙ্গলময় বাবুকে মাটিতে পড়তে হলে ওটার উপরে উঠতে হবে। প্রশ্ন হলো, কেন উঠবেন? ফল টল পাড়তে? না না, তখন ফল ছিল না গাছে। ওসি মাথা নাড়লেন। তাহলে 80 পেরিয়ে যাওয়া শরীর উপরে তুলে উনি কি ব্যায়াম করছিলেন? অসম্ভব। অর্জুন লাফিয়ে ডালটাকে স্পর্শ করলো। তাহলে বলছেন ও ডেড বডি নিয়ে আসা হয়েছিল এখানে, কিন্তু এখানে কেন? আরো তো কত গাছ আছে যাদের ডাল নিচুতে। ওসি চিন্তায় পড়লেন। কিন্তু ডেড বডি নিয়ে এলো কোন পথ দিয়ে? উনি মারা গিয়েছিলেন কোথায়? কজন লোক ডেড বডি বয়ে এনেছিল? মরে গেলে শরীরের ওজন বেড়ে যায়। মঙ্গলময় বাবুর শরীরটাকে ওপরে তুলতে কতজন লেগেছিল? সব রহস্যময় মনে হচ্ছে। অর্জুন হেসে ফেলল। আপনি কিন্তু এখনো প্রমাণ পাননি যে ওর মৃত শরীর এখানে বহন করে আনা হয়েছিল। তার মানে ধরুন ওকে এখানেই মেরে ফেলা হয়, তারপর ওজন বাড়ার আগেই কোনো মতে ওপরে তুলে নিচে ফেলে দিয়েছে। হ্যাঁ, তাই তো, এটা মাথায় আসেনি। কিন্তু কারা মারল? ঠিক, কারা মারল, কেন মারল? এই দুটো প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ধরে নিতে হবে ওকে মারা হয়েছে। কিন্তু আপনি এখন একটা জরুরি প্রশ্ন করেছেন। কিরকম? ওসি তাকালেন। এত গাছ থাকতে এই গাছ কেন? তাহলে খুনিরা রাস্তা দিয়ে এখানে আসেনি। ওরা ধরা যাক পাশের মাঠটা পেরিয়ে রাস্তায় উঠতেই প্রথমে এই গাছটাকে পাওয়ায় আর সময় নষ্ট করেনি, তাই অন্য গাছের কথা ওদের মাথায় আসেনি। অর্জুন কথাটা বলতেই ওসি চকিতে মাঠটা দেখলেন। খারাপ বলেননি, চলুন তো মাঠটাকে ভালো করে দেখি। অবশ্য এত বড় মাঠ, তবে ফসল তোলার পর তো কেউ মাঠে পা দেয়নি। ওসি মাঠের দিকে পা বাড়ালেন। লোকটি খারাপ ধরনের নন, জটিলতা নেই বললেই হয়। এখন যেভাবে ঝুঁকে ঝুঁকে মাঠের ঘাস দেখছেন, তাতে বোঝা যায় নিজের তৈরি আত্মহত্যা থিওরিটা নিজেই এখন বিশ্বাস করছেন না। অর্জুন ওর পাশে গিয়ে জিজ্ঞেস করলো, শ্মশানটা কোথায়? মাইল 3 দূরে, নদীর ধারে। কেন? সেখানেই তো মঙ্গলময় বাবুর শেষকৃত্য হয়েছিল। মাথা নাড়লেন ওসি। হ্যাঁ, শহরে পোস্টমর্টেম করিয়ে আবার বডি আনানো হয়েছিল। গ্রামের লোকজন কেউ বড় একটা যায়নি, সেনবাড়ির কাজের লোকেরাই গিয়েছিল। মাঠের ভিতর সন্দেহজনক কিছু পাওয়া গেল না। অর্জুন মাঠ পেরিয়ে এদিকের জঙ্গুলে এলাকায় চলে এলো। তখনই খুব বিরক্ত হয়ে একটা কালো সাপ শুকনো পাতায় শব্দ তুলে ঝোপের মধ্যে ঢুকে পড়ল। খানিকটা এগোতেই অর্জুনের চোখ গেল যার উপর, সেটা যে একটা রবারের জুতো, তা বুঝতে খানিকটা সময় লাগলো। ওসি এগোলেন আগে। সাপের কারণেই তার হাতে এখন রিভলভার। জুতো ঠুকে রবারের জুতোটাকে সোজা করলেন। তারপর বললেন, বহুত পুরনো জুতো, এক পাটি, কার কে জানে। আচ্ছা, মঙ্গলময় বাবুর শরীর যখন পেয়েছিলেন
তখন ওর পায়ে জুতো ছিল? অর্জুনের প্রশ্নে কপালে ভাঁজ পড়ল অসির। মনে করতে পারছি না, সম্ভবত না, কারণ গোড়ালি যে ভাঙা ছিল তা দেখেই বুঝতে পেরেছিলাম। জুতো থাকলে তো সেটা চোখে পড়তো। বলেই সজাগ হলেন অসি। এটা কি ওর এক পাটে জুতো? জানি না, উনি কি ধরনের জুতো পরতেন আমি দেখিনি। তাছাড়া লোকে এক পায়ে জুতো পরে বাড়ি থেকে বের হয় না। দ্বিতীয় জুতোটা কোথায়? অর্জুন চারপাশে তাকালো। রবারের জুতোটা তুলে নিয়ে ওসি বললেন, ওরা যখন মৃতদেহ বহন করে নিয়ে যাচ্ছিল তখন পা থেকে খসে পড়তে পারে। তাহলে দ্বিতীয়টাও কাছে পিঠে আছে। যদি ওটা মঙ্গলময়বাবুর জুতো হয় তবেই। নাও হতে পারে বলছেন? ওসি বিভ্রান্ত। মাথা নাড়ল অর্জুন। ওসি বললেন, ধুর, ভাবলাম শেষ পর্যন্ত একটা ক্লু পাওয়া গেল, আপনি আবার গোলমাল করে দিচ্ছেন। দ্বিতীয় জুতোটাকে খুঁজে পাওয়া গেল না, কিন্তু খুঁজতে খুঁজতে ওরা রাস্তায় চলে এলো। শুনশান রাস্তা। ওসি বললেন, জিপটাকে মাঠের মধ্যে দিয়ে এদিকে নিয়ে আসতে বলি, নইলে ফেরার সময় অনেকটা হাঁটতে হবে। তিনি চলে গেলেন মাঠের দিকে, ড্রাইভারকে নির্দেশ দিতে। মিনিট দুয়েক যাওয়ার পর রাস্তাটা একটু বাঁক নিতেই জায়গাটাকে চিনতে পারল অর্জুন। সেই বেলগাছ। ভূতেদের সংলাপ অনুযায়ী যে গাছে এখন রাগী তান্ত্রিক এবং ভৈরবী বিশ্রাম নিচ্ছেন। যে গাছের কাছাকাছি ঝোপের মধ্যে সে রহস্যময় তাবিজটাকে কুড়িয়ে পেয়েছিল। অর্জুন গতকাল যেখানে বসেছিল আজও সেখানে বসল। তাবিজটাকে যখন এখানেই ওর শরীর থেকে ছিঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছিল তখন মঙ্গলময় বাবুকে এখানেই প্রাণ দিতে হয়েছে। কিন্তু মারার পর ওরা কষ্ট করে মাঠ পেরিয়ে ওই অত দূরের রাস্তায় নিয়ে গেল কেন? এখানেই তো ফেলে রাখতে পারত। পুরো ব্যাপারটা কিরকম গোলমেলে। এই সময় জিপের শব্দ কানে এলো। তারপরেই ওসির চিৎকার, উঠে আসুন, বসবেন না ওখানে। কেন? অর্জুন অবাক হলো। সাপ খোপ থাকতে পারে তো, কাছে আসুন বলছি। ওসি হাত নাড়লেন। অর্জুন উঠে পড়ল। জিপের কাছে যেতেই ওসি বললেন, জিপে উঠুন। কেন? আপনি তো বাইরের লোক, তাই জানেন না। গ্রামের মানুষ বিশ্বাস করে এখানে এই বেলগাছে সাধু সন্ন্যাসীদের আত্মা এসে কিছুদিন থাকেন। মানে ভূতপ্রেত? ধুর, পুলিশের ওসি হয়ে ভূত প্রেতের কথা বলতে পারি? চাকরি থাকবে কি? গ্রামের মানুষেরা বিশ্বাস করে বলে এদিকে কেউ আসে না। ওসি বললেন, উঠুন উঠুন। অর্জুন জিজ্ঞেস করল, বেলগাছটা যদিও ছোট নয়, তবু অনেক সাধু সন্ন্যাসীর আত্মা যদি একসঙ্গে চলে আসেন তাহলে সমস্যা হয় না। আমি অত কথা জানি না। এখানে কোনো কুম্ভ মেলা হয় না যে প্রচুর সাধুর আত্মা একসঙ্গে চলে আসবেন। আমরা বসাই জলের মতো, যে পাত্রে রাখবেন সেই পাত্রের চেহারা নেব। এখানকার মানুষ এসবে বিশ্বাস করে, তাই আমরাও মুখে বলি। আবার কোনো জায়গায় গিয়ে যদি দেখি কেউ ভূত প্রেতে বিশ্বাস করে না, তখন তাদের মতো করেই বলবো। চোখ বন্ধ করলেন ওসি। আপনি এগোন, আমি একটু এখানে থাকবো, অর্জুন বলল। কেন? খুঁজবো। আমার বিশ্বাস দ্বিতীয় জুতোর পাটিটাকে এখানেই পাওয়া যাবে। তাহলে তো আমাকেও থাকতে হয়। এই বেলগাছ থেকে ওই মহা বটবৃক্ষ পর্যন্ত রাস্তাটা মোটেও ভালো নয়। গ্রামের মানুষ মনে করেন মারা যাওয়ার পর এখানকার আত্মারা কিছুদিন মহা বটবৃক্ষে অপেক্ষা করেন পরবর্তী আদেশের জন্য, অর্জুন বলল। আরে, আপনি তো সব খবর রাখেন। তাহলে মহা বটবৃক্ষের কাছে গিয়ে আবেদন করলে মঙ্গলময় বাবুর আত্মা উপর থেকে নেমে এসে বলে দিতে পারেন কে বা কারা তাকে হত্যা করেছে। এবার আপনি ইয়ার্কি করছেন। ওসি নেমে এলেন জিপ থেকে। দ্বিতীয় জুতোটাকে খুঁজে পাওয়া গেল না। থানায় পৌঁছে ওসি বলেছিলেন, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় নিঃসংকোচে জানাবেন। আমি বিকেলের দিকে একবার সেন বাড়িতে গিয়ে দেখা করে আসতে পারি।
আপনাদের মতো মানুষের সঙ্গে গল্প করলে অনেক কিছু শেখা যায়। অনেক ধন্যবাদ, কিন্তু এই এক পাটি জুতো যে মঙ্গলময় বাবুর, তা যাচাই করা দরকার। সেই জন্যেই তো বিকেলে সেনবাড়িতে যাওয়ার কথা বললাম। আফটার অল জুতোটা এখন সরকারি সম্পত্তি, খুনের তদন্তে কাজে আসতে পারে। ওটার জন্য তো আমাকেই যেতে হবে। অর্জুনের মনে হলো উনি বলতে চাইছেন জুতোটা তাকে নিয়ে যেতে দেবেন না। তাই হোক, যাচাই করলেই হলো। সূর্য মাথার ওপর এখন। সেনবাড়ির ড্রাইভার এক মনে গাড়ি চালাচ্ছেন। অর্জুন বলল, আমরা সরাসরি বাড়ি ফিরছি না। আপনি নিশ্চয়ই মহা বটবৃক্ষ চেনেন? বৃদ্ধ ড্রাইভার তাকালেন অর্জুনের দিকে, মাথা নাড়লেন। ওই রাস্তায় একবার চলুন তো। গাড়ি চলল। অর্জুন জিজ্ঞেস করল, আপনি তো অনেক বছর সেনবাড়িতে কাজ করছেন। হ্যাঁ, অনেক বছর। এর মধ্যে কত গাড়ির বদল হলো। আগে ভারী ভারী গাড়ি ছিল, এখন তো পাখির মতো হালকা। রাস্তায় নজর রেখে কথা বলল ড্রাইভার। কাল রাত্রে আপনি গাড়ি বের করেছিলেন? হ্যাঁ, মা জননীকে সদরে নিয়ে যেতে হয়েছিল। একটু অবাক হলো অর্জুন। তারপরেই মনে হলো এ তো স্বাভাবিক ব্যাপার, যে কোনো কারণে মা জননী সদরে যেতেই পারেন। ফিরতে রাত হয়েছিল? না, ডাক্তারের সঙ্গে আগেই কথা হয়ে থাকে, যাওয়া মাত্রই দেখে ছেড়ে দেন। প্রায়ই যান? মাসে একবার। দেখে তো মনে হয় না উনি অসুস্থ। অসুখ না থাকলে কি কেউ শখ করে ডাক্তারের কাছে যায়? তাহলে গত রাত্রে আপনি সেনবাড়িতেই থেকে গিয়েছিলেন? হ্যাঁ। মঙ্গলময় বাবুর সঙ্গে মা জননীর কিরকম সম্পর্ক ছিল? কর্মচারীর সঙ্গে মালিকের যেরকম সম্পর্ক থাকে। কখনো মা জননী তাকে বকাঝকা করতেন? আমার গাড়িতে বসে কখনো করেননি। আচ্ছা, গ্রামের মানুষের সঙ্গে সেনবাড়ির সম্পর্ক কিরকম? প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে চাঁদা নিতে হলে ওরা আসে, নিয়ে যায়। নিত্য যাওয়া আসা নেই? কার কাছে আসবে? সম্পর্ক হয় সমানে সমানে। মা জননী তো ওদের চেয়ে অনেক উপরে। এই যে আমি এখানে চাকরি করি বলে গ্রামের লোক আমাকেই এড়িয়ে চলে। বড় লোকের উপর রাগ হলে বড় লোকের কর্মচারী কেউ পছন্দ করে না, অথচ চাঁদা নেওয়ার সময় হাতের পাতা প্রতিবার বড় করছে। তার বেলায় লজ্জা নেই। এই যে এসে গিয়েছি। বৃদ্ধ ড্রাইভার গাড়ির গতি কমালেন। অর্জুন দূর থেকেই মহা বটবৃক্ষকে দেখতে পেল, যেন আকাশ আড়াল করে দাঁড়িয়ে আছে। ড্রাইভার বললেন, জায়গাটা ভালো নয় বাবু। ভূত প্রেতেরা থাকেন এখানে? অর্জুন ইশারা করলো গাড়ি থামাতে। ড্রাইভার কিছু না বলে যেদিকে গাছ তার উল্টো দিকে গাড়ি দাঁড় করালেন। দরজা খুলে অর্জুন নেমে এলো। একেবারে গাছের নিচে চলে এসে উপরে তাকাতে সে আকাশ দেখতে পেল না, কিন্তু গাছটা তাকে টানছিল। কেবলই মনে হচ্ছিল এই গাছ খুব রহস্যময়। সে ঘড়ি দেখল, না, গজেন দাদুর প্রাত্যহিক ভ্রমণ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এবং তখনই চোখে পড়ল ওর, একটা ঝোপের পাশে গজেন দাদু পাথরের মূর্তির মতো বসে আছেন। তার লাঠি এক পাশে পড়ে আছে, মাথা সামনে ঝুঁকেছে। সে দৌড়ে কাছে যেতে বুঝতে পারল বৃদ্ধ মারা যাননি, ওর বাঁ হাত সামান্য নড়ল। অর্জুন পাশে বসে নিচু গলায় ডাকল, দাদু, কি হয়েছে আপনার? গজেন দাদু চোখ তুললেন, ঘোলা দৃষ্টি, চোখ লাল। আমি অর্জুন, গতকাল আলাপ হয়েছিল। তাই? ভালো কথা, বিড়বিড় করলেন বৃদ্ধ। আপনার কি শরীর খারাপ লাগছে? বৃদ্ধ একটু চুপ করে থাকলেন, তারপর মাথা নেড়ে না বললেন। আপনি উঠে দাঁড়াতে পারবেন? শরীরের সব শক্তি উপরে চলে গেল হুশ করে। আঙুল তুলে গাছটাকে দেখালেন বৃদ্ধ। কথাগুলো বলছিলেন ফিসফিসিয়ে, খুব কষ্ট করে। ইতিমধ্যে ড্রাইভার চলে এসেছেন সেখানে। এসেই চেঁচিয়ে উঠলেন, সর্বনাশ, হে যে গজেন বুড়ো হয়ে গেল, বুড়োর হয়ে গেল।
অর্জুন ধমকালো, চুপ করুন, কিছুই হয়নি, গাড়িটাকে এখানে নিয়ে আসুন, ওকে ওর বাড়িতে পৌঁছে দিতে হবে। কেন ওকে কষ্ট দেবেন? মরে যাওয়ার পর ওর আত্মাকে তো এই গাছেই আসতে হবে। ড্রাইভার বলতে বলতে গাছের দিকে তাকালেন। গজেন দাদু হাসলেন, কি মজা। ওরা বলল আমি নাকি সব জানি। এতদিন যখন বেঁচে আছি তখন কি আর জানি না? আমি বললাম এই গাছটাকে প্রথম দেখি ল্যাংটো বয়সে, তাহলে গাছটা আমার থেকে বেশি জানে, ওকেই শুধু। কি শুধবে? তার আমি কি জানি? আদার ব্যাপারী জাহাজের খবর রাখবো কি করে? সেনদের খবর সেনেরা জানে, আমরা তো ওদের প্রজা। গাড়ি নিয়ে এলেন ড্রাইভার। ধরাধরি করে গজেন দাদুকে তোলা হলো পিছনের সিটে। তোলা মাত্র শুয়ে পড়লেন তিনি। বুড়োর সময় হয়ে গিয়েছে বাবু, মুখে জল দেওয়া দরকার। অর্জুন কথা বলল না। কিছুটা ঘোরাঘুরি করে ড্রাইভার গাড়ি নিয়ে যেতে পারল গজেন দাদুর বাড়ির কাছে। শোনা মাত্র লোকজন ছুটে এলো, ধরাধরি করে নামালো গাড়ি থেকে। অর্জুন তাদের মধ্যে যিনি বয়স্ক তাকে জিজ্ঞেস করলো, আপনারা যদি ওকে হাসপাতালে নিয়ে যেতে চান তাহলে এই গাড়িতে নিয়ে যেতে পারেন। বয়স্ক মানুষটি বললেন, কি হবে, যা বয়স, তাতে কি আর ওষুধ কাজে লাগবে? তাছাড়া 2 দিন আগে থেকেই উনি মরার জন্য তৈরি হয়ে আছেন। সে কি, কালও তো ওর সঙ্গে ওর কথা হয়েছে। অতকাল ওর শরীর যে কি করে মহা বটবৃক্ষের কাছে গেল তা উনিই জানেন। আজ আমরা যেতে দিতে চাইনি, জোর করে গেছেন। ওই 2 দিন আগে রবারের জুতোটা নিয়ে আসার পর থেকেই মৃত্যুকে টানছে। রবারের জুতো? অর্জুন চমকে উঠল। হ্যাঁ, এক পাটি পুরানো রবারের জুতো মহা বটবৃক্ষ থেকে ফেরার সময় হাতে করে নিয়ে এসেছিলেন। আজ সকালে বিড়বিড় করেছেন, এই জুতো পায়ে ফুরুত করে উড়ে যাব। কার জুতো জিজ্ঞেস করলে হেসেছেন, যে যায় তার। ঘরের দাওয়ায় শোয়ানো হয়েছে গজেন বুড়োকে। তার বুক উঠছে নামছে। অর্জুন জিজ্ঞেস করলো, জুতোটা দেখতে পারি? বয়স্ক লোকটি একটি কিশোরকে বলতে সে ছুটে নিয়ে এলো ভিতর থেকে। চিনতে অসুবিধে হলো না অর্জুনের। সকালে যেটা পাওয়া গিয়েছিল এটি তারই জোড়া। এদিকে তখন সবাই ব্যস্ত হয়ে উঠেছে পুরোহিত ডাকবে না কবিরাজকে ডেকে আনবে তার মীমাংসা করতে। অর্জুন জুতোটা নিয়ে গাড়িতে উঠল। গজেন দাদু কোথায় কেমন করে এই এক পাটি জুতো পেয়েছিলেন তা জানতে পারলে কাজ হতো, কিন্তু এখন আর কথা বলার অবস্থায় নেই বৃদ্ধ। বলতে পারলেও স্মৃতি ওকে বিন্দুমাত্র সাহায্য করবে না। বাড়ি ফিরতে দুপুর প্রায় শেষ। স্নান খাওয়া শেষ করে অর্জুন কাজের লোকটিকে বলে লাইব্রেরি ঘরের দরজা খুলিয়ে ভিতরে ঢুকল। নির্মলের সঙ্গে বাড়িতে ফেরার পর আর দেখা হয়নি। এম স্কটের লেখা ডেজ আফটার হি ফ্রেড বইটি সে সঙ্গে নিয়ে এসেছিল। কৌতূহল হতে সে খাতা খুলল। বইটির নামের আদ্যক্ষর যখন ডি, তখন সেই পাতা খুলে নজর বোলাতে লাগলো। 18টা বই রয়েছে যার নাম ডি দিয়ে শুরু, কিন্তু তাদের মধ্যে এই বইটির নাম নেই। তাহলে বইটি মঙ্গলময়বাবু পেলেন কোথায়? 1903 সালে লন্ডনে ছাপা এই বই নিশ্চয়ই এখানকার দোকানে কিনতে পাওয়া যাবে না। সেন বংশের খবরাখবর যে বইটিতে লেখা হয়েছে সেটি তো লাইব্রেরিতেই থাকার কথা। AHF অক্ষর দিয়ে শুরু যেসব বইয়ের নাম খাতায় রয়েছে সেগুলো যাচাই করে দেখে অর্জুন সন্তুষ্ট হলো। এটি লাইব্রেরি সম্পত্তি নয়, মঙ্গলময়বাবু নিজস্ব সূত্রে জোগাড় করেছিলেন। সে বইটি পড়া শুরু করলো। প্রায় ঐতিহাসিক উপন্যাসের মতো টান টান গল্প, যার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন বিপুল সম্পত্তি নিয়ে। সঙ্গে ছিলেন তার স্ত্রী, সন্তানেরা এবং এক অনুগত ভাই। কিন্তু তার অন্য 2 ভাই দাদার অনুগামী হননি। তারা বিচ্ছিন্নভাবে লুকিয়ে পড়েছিলেন বঙ্গভূমিতেই। স্কট সাহেব বিভিন্ন সূত্র থেকে বল্লাল সেন, লক্ষণ সেনের ধনরত্নের একটা হিসেব সংগ্রহ করেছেন। লক্ষণ সেন যা নেওয়ার নিয়ে যাওয়ার পরেও বাকি 2 ভাই যা হাতিয়ে লুকোতে পেরেছিলেন তার পরিমাণ কম নয়। শুধু হিরেই ছিল 1903 সালের হিসেবে 50 কোটি টাকার সমান। স্কট সাহেব বলতে পারছেন না এই ধনরত্ন 2 ভাই সমানভাবে ভাগ করে নিয়েছিলেন কিনা।
কিন্তু ওই দুজনের একজন প্রতিবন্ধী ছিলেন এবং বিয়ে করেননি। কিভাবে দাদার চলে যাওয়ার পর ওরা আত্মগোপন করেছিলেন তার বর্ণনা বইটিতে রয়েছে। সেই সঙ্গে লক্ষণ সেনের পালিয়ে যাওয়ার বিবরণও দিয়েছেন লেখক। এই সেনবাড়ির পূর্বপুরুষ কে ছিলেন? কোন ভাই? ওই বিবাহিত জন না প্রতিবন্ধী যিনি পরে বিয়ে করে সংসারী হতে পারেন? যিনি হন তিনি কি এই বাড়িতে ধন সম্পত্তি লুকিয়ে রেখেছেন? অসম্ভব। সেটা ছিল প্রায় 1100 বছর আগের ঘটনা। এই বাড়ি তখন কোথায়? অবশ্য এই বাড়ি তৈরির আগে সেনেরা যেখানেই থাকুন না কেন, বাবা তার ছেলেকে, ছেলে তার ছেলেকে এইভাবে গোপন রত্নভাণ্ডারের হদিশ দিয়ে যেতেই পারেন। এবং শেষ পর্যন্ত যখন এই বাড়ি তৈরি হলো, যিনি তৈরি করালেন তিনি এই ধন সম্পত্তি এ বাড়িতে এনে রাখতেই পারেন। অর্জুন মাথা নাড়ল। একটার পর একটা কল্পনা জুড়ে যা তৈরি হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল না থাকাটাই স্বাভাবিক। অমল সোম তার গুরু বলেছিলেন, যার চোখে দেখবে না, কানে শুনবে, তাকে বিশ্লেষণ করবে। মনে রেখো, 10 তলার উপর থেকে একটা পাথর নিচে ফেললে মাধ্যাকর্ষণ শক্তি সেটাকে মাটির ঠিক এক জায়গায় প্রত্যেকবার ফেলবে না। পাথরটাকে ফেলার ধরন অথবা বাতাসের গতির হেরফেরে ওর পড়ার জায়গাটা বদলে যাওয়াই স্বাভাবিক। অতএব আগে থেকেই সিদ্ধান্তে পৌঁছে গেলে তোমার মতো বোকা আর কাউকে পাবে না। কাজের লোকটি দরজায় দাঁড়ালো। বাবু। অর্জুন তাকালো। লোকটি বলল, দারোগা বাবু এসেছেন, আপনাকে ডাকছেন। অর্জুন বাইরে তাকালো। ইতিমধ্যে কখন বিকেল হয়ে গিয়েছে টের পায়নি সে। বইটি টেবিলের উপর রেখে সে দরজা বন্ধ করতে বলে বাইরে চলে এলো। গাড়ি বারান্দার কাছে জিপের পাশে হেলান দিয়ে ওসি নির্মলের সঙ্গে কথা বলছেন হেসে হেসে। অর্জুনকে দেখে উঁচু গলায় বললেন, শুনলাম পড়াশোনা করছিলেন? আমি মশাই আজকাল খবরের কাগজ পড়ারও সময় পাই না। তা আমাকে ছেড়ে কোথায় ঘুরে বেড়ালেন? খবরটা পেয়ে গেছেন? বাহ, ঘুম ঘুম কি বড় গ্রাম। এখন আপনার খুব প্রশংসা হয়েছে। লোকে বলছে আপনি মহাবটবৃক্ষের নিচে থেকে গজিন বুড়োকে তুলে না আনলে এতক্ষণে ভূত হয়ে ওর ডালে ঝুলে পড়তেন। যাকে, আবার ওই অঞ্চলে গেলেন কেন? গ্রামটাকে ভালো করে দেখতে। কিছু চেপে যাচ্ছেন বলে মনে হচ্ছে। তবে একটা অনুরোধ, নিজে অপরাধীকে ধরতে যাবেন না, আগে থেকে খবর দিয়ে আমাকে ডেকে আনাবেন। মনে থাকবে। ওসি এবার নির্মলের দিকে তাকালেন। হাত বাড়িয়ে জিপের ভিতর থেকে এক পাটি রাবারের জুতো তুলে নিয়ে এসে জিজ্ঞেস করলেন, চেনা বলে মনে হচ্ছে? নির্মল অবাক হয়ে তাকালো, তারপর মাথা নেড়ে না বলল। চলে, এ বাড়ির কেউ জুতোটা পরতেন? ওসি চাপা গলায় জিজ্ঞেস করলেন। আমি মানে ঠিক বুঝতে পারছি না। নির্মল বিব্রত। ওসি নির্মলের দিকে তাকালেন। কি বুঝছেন? চাকর বাকরদের ডেকে ভেরিফাই করবার দরকার আছে? ছাই ওড়ালেই যে সোনা পাওয়া যাবে তা সবসময় ঘটে না। কার না কার জুতো। দাঁড়ান। অর্জুন সোজা হেঁটে গেল আউট হাউসের দরজায়। ভিতরে ঢুকে জুতোর অন্য পাটি নিয়ে বেরিয়ে এসে বলল, ওটা দিন তো। তারপর দুটোকে পাশাপাশি মাটির উপর রাখল। এবার কিছু মনে আসছে নির্মল? হ্যাঁ, এই জুতো মঙ্গলময় বাবুর পায়ে দেখেছি। নির্মল মাথা নাড়ল। আরে, ওসি বিরক্ত হলেন। এই মাত্র আপনি যে বললেন ঠিক বুঝতে পারছেন না। হ্যাঁ, একটা জুতোই বুঝতে পারিনি। পাশাপাশি রাখার পরেই মনে হলো মঙ্গলময় বাবু যখন দাঁড়াতেন তখন ওইভাবে তার পায়ে জুতো থাকত। নির্মল বলল। হঠাৎ খেয়াল হলো ওসির, কিন্তু আমরা তো মাঠ চষে এক পায়ে জুতো পেয়েছিলাম। অন্যটা কোত্থেকে এলো? বাড়িতে ছিল নাকি? অর্জুন হাসল। বাড়িতে থাকলে ধরে নিতে হবে ভদ্রলোক এক পায়ে জুতো পায়ে হাঁটতে বেরিয়েছিলেন। দ্বিতীয় জুতোটা ছিল মহাবটবৃক্ষের কাছে। সে কি, 8 মাইলের ব্যবধানে ভদ্রলোক জুতো ফেলেছিলেন নাকি? সেটা কি সম্ভব? ওর পা থেকে খুলে পড়েছিল। যারা ওকে বয়ে নিয়ে গিয়েছিল তারা টের পায়নি। অর্জুন গম্ভীর গলায় বলল।
কারা নিয়ে গিয়েছিল? ওসি পুলিশের গলায় জেরা করলেন। অর্জুন হেসে ফেলল। সেটা যদি জানা যেত তাহলে আপনার কাজ বেড়ে যেত। মানে? একজন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, অন্ততপক্ষে দুজন ছিল। ওরা কারা জানার পর ধরে ফেলার কাজটা তো আপনার। অর্জুন বলল, ধুর, আমি তো কোনো সূত্রই পাচ্ছি না। এই ঘুম ঘুম গ্রামের মানুষদের কেউ যে এত প্ল্যান করে খুন করতে পারে তা আমি ভাবতেই পারছি না। গ্রামের নামের সঙ্গে এদের স্বভাবের কোনো পার্থক্য নেই। ওসি বললেন। নির্মল নিচু গলায় বলল, বাইরের লোকের সঙ্গে তো ওর যোগাযোগ ছিল না। তাছাড়া কেউ কাউকে খুন করে বিশেষ উদ্দেশ্য নিয়ে। মঙ্গলময় বাবু কারো সাথে পাচে থাকতেন না। তাহলে উনি খুন হলেন কেন? অর্জুন নির্মলের মুখের দিকে তাকালো। খুব সরল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব কঠিন। সে কিছু বলার আগে ওসি বললেন, আজ সকাল পর্যন্ত আমি জানতাম ওর মৃত্যু দুর্ঘটনার জন্য হয়েছে। অর্জুন বাবুর সঙ্গে কথা বলার পর ধারণাটা বদলালো। উনি খুন হয়েছেন তার দুটো কারণ। উনি কাউকে চুটিয়েছিলেন, তারা যা করতে বলেছিল করেননি। না করে যদি বেঁচে থাকতেন তাহলে যারা প্রস্তাব দিয়েছিল তারা বিপদে পড়ত, তাই সরিয়ে দিয়েছে ওকে। অথবা মঙ্গলময় বাবু কারো পথের কাঁটা হয়েছিলেন। কি ঠিক বলেছি কিনা? অর্জুনের দিকে তাকিয়ে হাসলেন ওসি। আপনার অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি। অর্জুন আকাশের দিকে তাকালো। ওসি বললেন, তাহলে প্রমাণিত হলো ওই জুতো মঙ্গলময় বাবুর। গ্রামের বিভিন্ন জায়গায় এগুলো পাওয়া গিয়েছে। মামলা হলে লাগবে, অতএব জুতো আমি নিয়ে যাচ্ছি। কোন দিকে যাচ্ছেন? অর্জুন জিজ্ঞেস করলো। থানায়। জরুরি কোনো কাজ আছে? না, বলেছি আপনাকে আমার এলাকা একেবারে ট্রাবল ফ্রি। চলুন তাহলে একবার দক্ষিণ পাড়া থেকে ঘুরে আসি। নির্মলের কাছ থেকে বিদায় নিয়ে অর্জুন ওসির পাশে উঠে বসতেই জিপ রওনা হলো। বিকেলবেলা চায়ের দোকানের আড্ডা ভালো জমেছে। লোকগুলো পুলিশের জিপ দেখে যতটা অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি হয়েছে অর্জুনকে ওই জিপে বসে থাকতে দেখে। ওসি জিজ্ঞেস করলেন, দক্ষিণ পাড়ায় কার কাছে যাবেন? গজেন দাদুর বাড়িতে। কেন? আমার অনুমান উনি আততায়ীদের দেখেছেন। গজেন দাদু আততায়ী? কি বলছেন আপনি? উনি তো ভালো করে হাঁটতেই পারেন না। আমি অবশ্য ওর বয়সে পৌঁছবার কথা স্বপ্নেও ভাবতে পারি না। গজেন দাদুর সঙ্গে খুনিদের যোগাযোগ আছে আমি বিশ্বাস করতে পারবো না। ওসি কথাগুলো বলে জোরে জোরে মাথা নাড়তে লাগলেন। আমি বলিনি যোগাযোগ আছে, আমি অনুমান করছি উনি ওদের দেখেছেন। আমার অনুমান ভুল হতে পারে, গিয়ে কথা বললে বোঝা যাবে। দূর থেকেই দেখা গেল বাড়ির সামনে বেশ ভিড়। কিছু লোক উত্তেজিত হয়ে কথা বলছে। পুলিশের জিপ দেখে কয়েকজন ছুটে এলো। ওসি গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে, চেঁচামেচি কিসের? এই সময় ভিড় ঠেলে যে লোকটি সামনে এলো তাকে অর্জুন দুপুরে দেখেছে। গজেন দাদুর ছেলে। হাত জোর করে বলল, আমার বাবা নেই। অর্জুন চমকে উঠল। সে কি, আপনারা ডাক্তারকে ডাকেননি? না, আপনি তখন বাবাকে ফিরিয়ে নিয়ে এলেন। ওকে বারান্দায় শুইয়ে দেওয়া হয়েছিল। একটু একটু করে জ্ঞান ফিরেও এলো। খেতে চাইলেন, দুমুঠো ভাতও খাইয়ে দেওয়া হলো। তারপর ঘুমোলেন। শান্ত হয়ে ঘুমোচ্ছেন দেখে আমরা এদিক থেকে সরে গিয়েছিলাম যাতে ওর ঘুমের অসুবিধা না হয়। এই একটু আগে উনি কেমন আছেন দেখতে এসে বুঝলাম প্রাণ চলে গেছে, কিন্তু ভগবান ওর প্রাণ নেননি। ওসি অবাক হলেন। তার মানে? ওর মাথার পাশ দিয়ে রক্ত বেরিয়েছিল। একটা সরু পাথর সেখানে বিঁধে আছে। দূর থেকে গুলতি ছুঁড়েছে কেউ। বলতে বলতে লোকটি কেঁদে ফেলল। ওসি ঘটনাস্থলে যেতে অর্জুন সঙ্গী হলো। গজেন দাদু চিত হয়ে শুয়ে আছেন। রক্ত তার কানের কাছ থেকে বেরিয়ে মাটিতে পড়েছে। চোখ বন্ধ, মুখ হাঁ করা। ওসি ক্ষতস্থান ভালো করে দেখে বললেন, 1 ইঞ্চি সরু সুচালো পাথর।
শুনুন, আপনারা বুঝতে পারছেন এই বৃদ্ধ মানুষটিকে হত্যা করা হয়েছে। এই কাজ যে করতে পারে বলে আপনাদের সন্দেহ হয়, তার নাম নিঃসংকোচে আমাকে জানাতে পারেন। এরকম প্রকাশ্যে যদি না জানাতে চান, তাহলে কালকের মধ্যে থানায় জানাবেন। আর এই মৃতদেহে কেউ হাত দেবেন না, যেহেতু এটা স্বাভাবিক মৃত্যু নয়। তাই ওর মৃতদেহ মালদায় পাঠাতে হবে পোস্টমর্টেমের জন্য। সেই কাজ শেষ করে কাল বিকেলের মধ্যে যাতে সৎকারের জন্য দেহ পান, আমি তার চেষ্টা করব। জনতা যখন ওসির কথা শুনছে, অর্জুন তখন ভিড় থেকে সরে এসে চারপাশে তাকালো। আশেপাশে বাড়িঘর, শুধু দুটো বড় আম গাছ রয়েছে পাশাপাশি। বৃদ্ধ যেখানে শুয়েছিলেন সেখানটা সহজেই ওই গাছ দুটো থেকে গুলতির আওতায় আনা যায়। হত্যাকারী যে ওই গাছে উঠেছিল তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, বাইরে থেকে এসে কোনো উটকো লোক যদি ওই আম গাছে ওঠে, তাহলে কি পাড়ার লোকজনের চোখে পড়বে না? এরকম ঝুঁকি কি কোনো আততায়ী নেবে? অসম্ভব। গুলতি দিয়ে পাখি শিকার করে অল্প বয়সীরা। তাদের কেউ গজেন বুড়োকে খুন করতে চাইবে কেন? তাহলে এই দক্ষিণ পাড়ার কেউ, যে গাছে উঠলে কারো সন্দেহ আসবে না, তার পক্ষেই কাজটা করা সম্ভব। ওসি অর্জুনের কাছে আসতেই তাকে ব্যাপারটা জানালো সে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক উপস্থিত জনতার দিকে তাকিয়ে উঁচু গলায় প্রশ্ন করলেন, আজ দুপুরের পর আপনারা কি কাউকে ওই গাছে উঠতে দেখেছেন? কোনো জবাব এলো না। ওসি বললেন, এইভাবে হবে না, প্রত্যেককে আলাদা করে জেরা করতে হবে। কিন্তু সন্ধে হয়ে এলো। মালদায় খবর পাঠিয়ে গাড়ি আনাতে হবে। আমার এক্ষুনি থানায় যাওয়া দরকার। চলুন, আপনাকে সেনবাড়ির কাছাকাছি নামিয়ে দিচ্ছি। অর্জুন জনতার দিকে তাকালো, তারপর ইচ্ছে করেই জোরে জোরে বলল, খুব খারাপ লাগছে। গজের দাদু গতকালই আমাকে বলেছিলেন তিনি খুন হয়ে যেতে পারেন। আজ দুপুরে যখন ওকে মহাবটবৃক্ষের নিচে পেলাম, তখনও ওর জ্ঞান ছিল। কিছু কথা বলেছিলেন জড়ানো গলায়। কি কথা? ওসি জিজ্ঞেস করলেন। অর্জুন তাকালো। সেই কথাগুলো আপনাকে ওর পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর বলবো। চলুন। মৃতদেহ নিয়ে শেষবার নির্দেশ দিয়ে ওসি অর্জুনের সঙ্গে জিপে উঠলেন। গাড়ি চলতে শুরু করলে ওসি বললেন, বেশ শান্তিতে ছিলাম মশাই, আপনি আসা মাত্র ঘুম ঘুম অশান্ত হয়ে উঠল। আমি দুঃখিত, তবে ঘটনাটা ঘটতই। কিন্তু কি কথা বুড়ো আপনাকে আজ বলেছিল, যা পোস্টমর্টেম না হওয়া পর্যন্ত আপনি বলতে চাইছেন না? অর্জুন হাসল। আমি যখন ওকে পেয়েছিলাম তখন ওর জ্ঞান চলে যাচ্ছিল। অন্তত একটি কথাও ভেবেচিন্তে বলার ক্ষমতায় উনি ছিলেন না তখন। তাহলে একটু আগে যে বললেন? শোনাবার জন্য বললাম। হত্যাকারী যদি ওই ভিড়ে মিশে থাকে, তাহলে তার কানে কথাটা যাবে। এখানে না থাকলেও শুনতে পাবে, কৌতূহলী ভাবে। কি কথা গজেন দাদু আমাকে বলে গেছেন তা জানবার জন্য। এমন কোনো কথা কি হতে পারে যা ওদের ফাঁসি দিতে পারে? অর্জুন বলল। তাই বলুন, টোপ ফেললেন। আচ্ছা বলুন তো, আততায়ী এত ঝুঁকি নিয়ে ওকে মারল কেন? মহাবটবৃক্ষের কাছে যখন বুড়োকে পাওয়া যাচ্ছিল, তখন সেখানেই শেষ করে দেওয়াটা তো সুবিধাজনক ছিল। জানি না, হয়তো গজেন দাদুর শরীরের অবস্থা দেখে ভেবেছিল মাটিতে পড়ে গেছে যখন, তখন ওখানেই মরে যাবে। হয়তো ওর কাজের লোক। ওরা তাই স্বাভাবিকভাবে মৃত্যু হচ্ছে মনে করে খুন করতে চায়নি, পরে আর ঝুঁকি নিতে চায়নি। অর্জুন বলল। গজেন বুড়ো মারা গিয়েছেন এই খবরটা যখন ঘুম ঘুমের লোক ইতিমধ্যে জেনে গিয়েছে, ওসির জিপ থেকে নেমে হাঁটতে হাঁটতে চায়ের দোকানের সামনে এসে অর্জুন বুঝল খদ্দেররা ওই নিয়েই আলোচনা করছে। অর্জুন দোকানদারকে এক গ্লাস চা দিতে বললে সেই পরিচিত লোকটি উদাস গলায় বলল, কাল আপনি যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আজ তিনি পৃথিবীর মায়া ছেড়ে মহাবটবৃক্ষে উঠে বসেছেন। মহাবটবৃক্ষে উঠে বসেছেন এমন কোনো তথ্য জানা নেই। আপনারা বাইরের লোক, বুঝবেন না, আমরা বিশ্বাস করি, লোকটি বলল। কিন্তু উনি তো স্বাভাবিকভাবে জাননি ওকে খুন করা হয়েছে। সঙ্গে সঙ্গে আরেকজন বলে উঠল, তাই দেখলে, ঠিক শুনেছি,
কিন্তু খবরটা এদিকে আসার আগেই আপনি পুলিশের জিপে দক্ষিণ পাড়ায় গেলেন কি করে? আমরা ওর সঙ্গে কথা বলতে গিয়েছিলাম, সুযোগ পেলাম না। খুনটুন বাজে কথা। ওই হেজে বুড়োকে খুন করবে কে? কেন করবে? ওই বয়সের লোক চলে ফিরে বেড়াচ্ছে বলে গ্রামের লোক গর্ব করত। প্রথম জন মাথা নাড়তে নাড়তে বলল। চাওয়ালা চায়ের গ্লাস অর্জুনের হাতে দিয়ে বলল, তবে ভূত প্রেতের সঙ্গে যোগাযোগ ছিল বুড়োর। অনেক রহস্যের কথা জানতো। আপনি যে বাড়িতে উঠেছেন, সেই সেন বাড়ির আগের ম্যানেজার বাবু বিকেলে বেড়াতে যেতেন মহাবটবৃক্ষের দিকে। অজেন বুড়োর সঙ্গে তার কথা হতো। ব্যাস, গাছ থেকে পড়ে তিনি মারা গেলেন। সাপুড়ে যেমন সাপের ছোবলে মরে, ভূতপ্রেত নিয়ে যারা কারবার করে তাদেরও ওই একই দশা হয়। অর্জুন কথা না বাড়িয়ে চা শেষ করে দাম দিয়ে বাড়ির পথ ধরল। হঠাৎই একটা তথ্য পাওয়া গিয়েছে। মঙ্গলময় বাবুর সঙ্গে গজেন দাদুর যোগাযোগ ছিল। কেন? কি কারণে? জমিদারের ম্যানেজারের সঙ্গে একজন প্রজার যে যোগাযোগ, সেই রকম নিশ্চয়ই নয়। নির্মল কাজে যোগ দেওয়ার পর মঙ্গলময় বাবু তো সেই ভূমিকায় ছিলেন না। দুপুরে শোনা কথাগুলো মনে পড়ল। ওরা বলল আমি নাকি সব জানি। এতদিন যখন বেঁচে আছি তখন কি আর জানি না? হাদার ব্যাপারী জাহাজের খবর রাখবো কি করে? সেনেদের খবর সেনেরা জানে, আমরা তো ওদের প্রজা। সেনেদের খবর সেনেরা জানে। হঠাৎ এই কথাটা কেন বলেছিলেন বৃদ্ধ? যারা ওর কাছে জিজ্ঞাসাবাদ করেছিল তারা কি সেনেদের খবর জানতে চেয়েছিল? অবশ্যই, নইলে কথাগুলো বলতেন না উনি। আর যেটা জানতে চেয়েছিল সেটা বাইরের লোক জানবে না, সেনেরাই জানবে। এ ব্যাপারে বৃদ্ধ কি নিশ্চিত ছিলেন? তখন তার মাথা কাজ করছিল না, ভুল বকছিলেন। ওর কথা কি বিশ্বাসযোগ্য? ঘরে ফেরা মাত্র কাজের লোকটি এসে জিজ্ঞেস করলো চা আনবে কিনা। অর্জুন মাথা নাড়ল, তারপর বলল সে লাইব্রেরিতে যেতে চায়। চাবি নিয়ে সে লোকটি ঘরের দরজা খুলে দিয়ে আলো জ্বেলে দিল। সে ঘর থেকে বেরিয়ে গেলে অর্জুন দুপুরে রেখে যাওয়া বইটি খুঁজতে গিয়ে অবাক হলো। বই নেই। অর্জুনের স্পষ্ট মনে আছে সে কোথায় বইটি রেখে গিয়েছিল। বই নেই মানে এই ঘরে কেউ ঢুকেছিল, যে বই চুরি করেছে। অর্জুন দরজার সামনে গিয়ে কাজের লোকটিকে ডাকলো। সে কাছে আসতেই জিজ্ঞেস করলো, এখান থেকে কোনো বই তুমি নিয়েছো? আমি? না তো, এখানকার কোনো কিছুতেই আমি হাত দিই না। বিকেলে পুলিশের ওসি এসেছেন শুনে আমি যখন এই ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, তার কত পরে তুমি দরজা বন্ধ করেছিলে? আপনি বেরিয়ে যাওয়া মাত্র তালা দিয়েছিলাম। ভালো করে ভেবে বলো। ভগবানের দিব্যি বাবু, আমি তো হাত দিইনি, কেউ ঢুকতেও পারেনি। আশ্চর্য, বইটা এমনি এমনি উধাও হয়ে গেল। নির্মল বাবুকে ডাকো। নির্মল এলো হন্তদন্ত হয়ে। কি হয়েছে অর্জুন? বই চুরি গিয়েছে? হ্যাঁ, মা জননী আমাকে পড়তে দিয়েছিলেন, ইংরেজিতে লেখা সেন বংশের পূর্বপুরুষদের ইতিহাস। কিছুটা পড়ার পর ওসি এসেছেন শুনে এখানে বইটা রেখে আমি বেরিয়ে গিয়েছিলাম। এখন ফিরে এসে দেখি সেটি উধাও। নির্মল ঘুরে কাজের লোকটির দিকে তাকালো। মা জননীর কানে গেলে কি অবস্থা হবে তোমার বুঝতে পারছো? বই কোথায়? লোকটি কেঁদে ফেলল। বিশ্বাস করুন বাবু, আমি জানি না। আমি কেন ইংরেজি বই নিতে যাব? আমি তো পড়তেই পারবো না। অর্জুনের মনে হলো লোকটি সত্যি কথা বলছে, অথচ বইটি যে উধাও হয়েছে সেটাও ঠিক। হঠাৎ নির্মল আবিষ্কার করলো বাগানের দিকে জানালা ভেজানো, ভিতর থেকে বন্ধ করা হয়নি। সে দ্রুত সেখানে গিয়ে পাল্লা খুলতেই অন্ধকারে ডুবে থাকা গাছপালা দেখা গেল। এই জানলা বন্ধ করোনি? কাজের লোকটির কাছে কৈফিয়ত চাইল সে। লোকটি স্পষ্টতই বিভ্রান্ত, এগিয়ে এলো কয়েক পা। অর্জুন দেখল জানালার ওপাশে দাঁড়িয়ে একটা লাঠির সাহায্যে টেবিল থেকে বই তুলে নিয়ে যাওয়া যায়। কিন্তু কেন নেবে? ওই বইটিতে যে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা চোর জানবে কি করে? যদি জেনে থাকে তাহলে বুঝতে হবে সে যথেষ্ট বুদ্ধিমান এবং ওয়াকিবহাল। অর্জুন জিজ্ঞেস করল, একটা টর্চ দিতে পারবে? নির্মলের হুকুমে কাজের লোকটি টর্চ নিয়ে এলো। সেটি জেলে অর্জুন বাইরে বেরিয়ে বাগানে চলে এলো।
জানালার এপাশে এসে সে টর্চের আলো ফেলল। সদ্য মাটি খোঁড়ার কারণে ওখানে ঘাস জন্মায়নি। জানলার নিচের মাটিতে মানুষের দাঁড়াবার প্রমাণ স্পষ্ট। কোনো পায়ের ছাপ নয়। লোকটির পায়ে জুতো ছিল, কিন্তু জুতোর আদল স্পষ্ট নয়। বিজ্ঞানসম্মত পরীক্ষার সুযোগ থাকলে অবশ্যই ছাপটা পাওয়া যেত। তার জন্য আগামীকাল মালদা শহর থেকে বিশেষজ্ঞ আনাতে হয়। অর্জুন আশপাশে টর্চ ফেলতে লাঠিটা খুঁজে পেল। লাঠির একটা মুখে দড়ি দিয়ে আকসি তৈরি করা হয়েছে। বইটি নিয়ে ফের আকসি খুলে ফেলার প্রয়োজন বোধ করেনি। এই লাঠিতে নিশ্চয়ই হাতের ছাপ পাওয়া যাবে, কিন্তু তা পরীক্ষা করার সুযোগ আপাতত এখন নেই। অর্জুন ঘরে ফিরে এলে নির্মল জিজ্ঞেস করল, কিছু পেলি? হ্যাঁ, তোর কাজের লোকটিকে নির্দোষ বলেই মনে হচ্ছে। চোর জানলা দিয়ে আকসির সাহায্যে বইটা নিয়ে গিয়েছে। কি ছিল বইটায়? নির্মল জিজ্ঞেস করল। এই বংশের পূর্বপুরুষ কত ধন সম্পদের মালিক ছিলেন তার ইতিহাস। কিন্তু এরকম একটা বইয়ের কথা চোর জানবে কি করে? সেইটাই ভাবছি। বইয়ের কথা জানতেন মঙ্গলময় বাবু, তিনি সংগ্রহ করেছিলেন, তারপর মা জননীকে দেন। মা জননী হলেন দ্বিতীয় জন যিনি বইটির কথা জানেন। তৃতীয় জন আমি। তুই কি জানতিস? অর্জুন তাকালো। মাথা নাড়ল নির্মল। না। তাহলে এই তিনজন। একজন পৃথিবীতে নেই অবশ্য। নির্মলের দিকে তাকিয়ে অর্জুন বলল, আরেকজন জেনে থাকতে পারেন, তিনিও এখন পৃথিবীতে নেই। চায়ের দোকানে শুনলাম মঙ্গলময় বাবু অজিন দাদুর সঙ্গে দেখা করতে যেতেন। কি বিষয়ে আলোচনা করতেন জানি না। যদি সেনবাড়ি নিয়ে কথা হয়ে থাকে তাহলে এই বইটির উল্লেখ করতে পারেন। গজেন দাদু তার মারা গিয়েছেন, নির্মল বলল। হ্যাঁ, তার পক্ষে এখানে এসে বই চুরি করা সম্ভব ছিল না। উনি অবশ্য আজ আমাকে বলেছেন সেনেদের খবর সেনেরা জানে। সেটা ওই বইকে ভেবে বলা কিনা তা আমি জানি না। ওর কাছ থেকে শুনেও তো কেউ আসতে পারে। পারে, কিন্তু সে জানবে কি করে আমি এই লাইব্রেরি ঘরের চেয়ারে বসে ওই বিশেষ বইটি পড়ছি? গজেন দাদুর পক্ষে বইটির নামও ঠিকঠাক বলা সম্ভব নয়। যে চুরি করেছে সে বইটিকে চিহ্নিত করবে কি করে? না, ব্যাপারটা আদৌ সহজ নয়। মা জননীর সঙ্গে দেখা করা যাবে? খড়ি দেখল নির্মল। ওর শরীর ভালো নয় বলছিলেন, ডাক্তারের কাছে যেতে পারেন। যদি যান তাহলে। উনি তো গত রাত্রেও গিয়েছিলেন। নির্মল হাসল। ওষুধে কাজ না হলে পরপর দুদিন যেতে কি অসুবিধে? মুশকিল হলো রবিবার ছাড়া ডাক্তার এখানে আসতে পারেন না, নির্মল বলল। আমি দেখছি, যদি দেখা করতে চান তাহলে তোকে খবর দেব। লাইব্রেরির দরজায় তালা দেওয়া হলো দেখে অর্জুন ফিরে এলো নিজের ঘরে। এখন পর্যন্ত তার হাতে তেমন কোনো তথ্য নেই। যেটুকু পেয়েছে তা হলো হত্যাকারী এই ঘুম ঘুম গ্রামেই আছে, নইলে গজেন দাদু খুন হতেন না। দ্বিতীয়ত, লোকটা বা ওদের মধ্যে অন্তত একজন মোটামুটি শিক্ষিত, ইংরেজিটাও জানে। কিছুক্ষণ পরে নির্মল এসে জানালো মা জননী অর্জুনের জন্য অপেক্ষা করছেন। অর্জুন উঠে দাঁড়াতেই সে বলল, তোকে বলতে খারাপ লাগছে, বইয়ের ব্যাপারটা ওকে না জানালেই নয়। কেন বলতো? কর্তব্যে গাফিলতির অপরাধে লোকটির চাকরি যাবে। ও কেন জানালাটা বন্ধ করে দরজায় তালা দেয়নি? মা জননী খুব কড়া ধাতের মানুষ। অর্জুন হাসল। অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে, কিন্তু একজন সাধারণ কাজের লোকের চাকরির জন্য তুই এত চিন্তিত হয়ে উঠছিস কেন? না না, আমার কি, চাকরি গেলে আমার কাছেই কান্নাকাটি করবে, সেটাকে এড়াবার জন্য। থাক, তোর যা করা উচিত বলে মনে হয় তাই কর। উনি শহরে ডাক্তার দেখাতে যাচ্ছেন না? না, তুই কথা বলতে চাইছিস শুনে বললেন আমি গিয়ে যেন ডাক্তারের সঙ্গে দেখা করি, ওর অসুবিধের কথা বলি। অবশ্য বলা মানে উনি ওর অসুবিধের কথা লিখে দেবেন চিঠিতে, আমি খামটা পৌঁছে দিয়ে ওষুধ নিয়ে আসবো। মা জননী বসেছিলেন তার দামি বসার ঘরে। প্রথমবারেও লক্ষ্য করেছিল, আজও দেখল অর্জুন। ভদ্রমহিলা বাড়িতেও সাজগোজ করে থাকা পছন্দ করেন। আসুন, কত দূর এগোলেন? গোলক ধাঁধায় আছি, অর্জুন বলল। আপনি শুনলাম অসুস্থ? হ্যাঁ,
বয়স তো হচ্ছে, শরীর আর কত একা লড়বে, ওষুধ খেতে হচ্ছে। পাশের টেবিল থেকে একটা খাম তুলে নির্মলের দিকে এগিয়ে ধরলেন মা জননী। আর দেরি করবেন না, যদি উনি বলেন কাল সকাল থেকে ওষুধ খেলে চলবে, তাহলে আজ আর বিরক্ত করবেন না, আসুন। খামটা নিয়ে মাথা নেড়ে বেরিয়ে গেল নির্মল। বলুন, মা জননী তাকালেন। প্রথমেই ক্ষমা চাইছি, ডেজ আফটার রিফ্রেড বইটা আমার কাছে এখন নেই। আজ বিকেলে লাইব্রেরি ঘরে বসে পড়ছিলাম, কাজের লোক এসে জানালো থানা থেকে ওসি এসেছেন, বইটি টেবিলে রেখেই উঠে যাই। কিছুক্ষণ আগে লাইব্রেরি ঘরে তালা খুলিয়ে ভিতরে গিয়ে দেখি বই উধাও। পাশের জানালা বন্ধ ছিল না, ওখান থেকে সহজেই বই নিয়ে যাওয়া যায়। আপনি কি আমাকে ছাড়া আর কাউকে বইটির কথা বলেছেন? অর্জুন তাকালেন, চোখ বন্ধ করলেন মা জননী, তারপর মাথা নাড়লেন। না, কাউকে বলিনি। তবে আমার ছেলে তো বিদেশে থাকে, তাকে ইমেলে জানিয়েছিলাম। আপনি নিজে মেল করেছিলেন? মাথা নাড়লেন মা জননী। না, কম্পিউটারে আমি হাত দিই না, একটা ল্যাপটপ আছে, ম্যানেজার বাবু সেটা নিয়ে প্রয়োজনীয় কাজ করেন, উনি আমার হয়ে মেল পাঠান। হ্যাঁ, ছেলেকে জানাতে গিয়ে উনিও জেনেছেন। বইটি পড়লে মনে হবে লক্ষণ সেনের ভাইরা যে বিপুল ধনরত্ন নিয়ে এখানকার গ্রামগুলোতে আত্মগোপন করেছিলেন, নবাবের লোকজনকে এড়াতে তারা সেই ধনরত্ন ব্যবহার করেননি, একেবারে সাধারণ মানুষের মতো থেকে গিয়েছিলেন। কিন্তু সেই ধনরত্ন তারা লুকিয়ে রেখেছিলেন এই মালদার মাটিতেই। চোর ভেবেছিল বইটা থেকে হয়তো কোনো ক্লু খুঁজে পাবে বা ধরে এগোলে সে ধনরত্নের হদিশ পাবে। তার মানে এখনো সেগুলো অনাবিষ্কৃত রয়েছে। মঙ্গলময় বাবু খুন হয়েছেন কারণ সম্ভবত তিনি ধনরত্নের হদিশ পেয়ে গিয়েছিলেন, অর্জুন বলল। এটা কি আপনার অনুমান? কিছুটা। মঙ্গলময় বাবু ওই বইটি লাইব্রেরি থেকে নিয়ে আপনাকে পড়তে দেননি, কারণ বইটি লাইব্রেরিতে কখনো ছিল না। সে কি? অবাক হলেন মা জননী। হ্যাঁ, ওই বই তিনি বাইরে থেকে সংগ্রহ করেছিলেন। আপনার লাইব্রেরি বুক লিস্টে ডেজ আফটার রিফ্রেড এর এন্ট্রি নেই। আমার ধারণা উনি লাইব্রেরিতে বসে এই নিয়েই পড়াশোনা করতেন। মাঝে মাঝে জ্বর ছাড়াতে তিনি যেতেন গজেন দাদুর সঙ্গে কথা বলতে। গজেন দাদু? ঘুমঘুম গ্রামের সবচাইতে বয়স্ক মানুষ, যিনি আজ বিকেলে মারা গিয়েছেন। কিভাবে মারা গেলেন? স্বাভাবিকভাবেই মারা যেতেন, এই বয়সে তো সবাই পৌঁছায় না। দুপুরে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার সঙ্গে ওর যোগাযোগ হয়েছে জানার পর এতটাই আর ঝুঁকি নিতে চাইনি। জ্ঞান ফিরে এলে যদি ওর মুখ থেকে আমি কথা বের করে ফেলি, সেই আশঙ্কায় গুলতি দিয়ে সুচালো পাথর ছুঁড়ে ওকে মেরে ফেলেছে। সর্বনাশ! কে এই কাজ করতে পারে? এই গ্রামের কেউ? সেটা এখনো জানি না, তবে আজ ওর বা ওদের সঙ্গে সম্ভবত গজেন দাদুর দেখা হয়েছিল, কথাও হয়েছিল। ওরা কিছু জানতে চেয়েছিল, যার উত্তরে গজেন দাদু বলেছিলেন সেনেদের খবর সেনেরা জানেন। তার মানে আততায়ীরা যা জানতে চাইছে তা শুধু আপনারাই জানেন। আমরা? হ্যাঁ, সেনবাড়ির মানুষ বলতে তো আপনারাই। বাহ, সেনবাড়ির মানুষ বলতে এখন আমরা 3 জন, কিন্তু এই গ্রামে সেন টাইটেল আছে এমন অনেক পরিবার বাস করেন। ও, অর্জুনের কপালে ভাঁজ পড়ল। এটা কেন সে চিন্তা করেনি? আপনারা 3 জন মানে? আপনাকে বলেছিলাম আমার এক মানসিক প্রতিবন্ধী দেওর আছেন এখানে, আর আমার একমাত্র সন্তান থাকে শিকাগোতে। দূরে থাকলেও সে এই বাড়ির উত্তরাধিকারী, তাই 3 জন বলেছি। ও হ্যাঁ, আপনাকে একটা অনুরোধ, যে কাজের লোকটির গাফিলতিতে বই চুরি গেছে, ওকে ওখান থেকে সরিয়ে দিন। সরিয়ে দেব? কাল সকালেই ওকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। প্লিজ, ওকে চাকরি থেকে ছাড়াবেন না, বরং অন্য কাজে বদলি করুন। ওর জায়গায় বকু নামের লোকটিকে কাজ করতে বলুন। বকু? বকুকে আপনি দেখেছেন? হ্যাঁ, লোকটির চেহারা দেখে ভাববেন না খুব সাহসী, বরং উল্টোটা। তাছাড়া ও গোয়াল ঘরের কাজ জানে, বুদ্ধিও কম।
ঘরদোরের তালা খোলা, আউট হাউসের দেখাশোনা করার কাজ পারবে। কেন এরকম চাইছেন? লোকটির চাকরি না গেলে সে কৃতজ্ঞ বোধ করবে। কৃতজ্ঞ মানুষেরা উপকারী হয়। মাজারানী অসহিষ্ণু ভঙ্গিতে হাত নাড়লেন, মুখে কিছু বললেন না। অর্জুন বললে, এই গ্রামের অন্যান্য সেন পরিবারও কি লক্ষণ সেনের বংশধর? ভুল করলেন। লক্ষণ সেনের বংশধররা এদিকে ছিলেন না, কারণ লক্ষণ সেন তার পরিবার নিয়ে পদ্মা পেরিয়ে পূর্ববঙ্গে চলে যান। ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে। অর্জুন উঠে দাঁড়ালো। আপনার তদন্ত শেষ করতে আর কতদিন লাগবে? এখনই বলতে পারছি না। গজেন দাদু আজ মারা না গেলে বলতাম, আর 24 ঘন্টার মধ্যে আপনাকে সব জানাতে পারবো। রাত 12টা নাগাদ গাড়িটা ফিরে এলো। এখান থেকে মালদা শহরের যে দূরত্ব, তাতে গিয়ে কাজ শেষ করে ফিরে আসতে এরকম রাতই হবে। অর্জুন জানলার পাশে গিয়ে দাঁড়ালো। গেট পেরিয়ে গাড়িটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াতেই অন্ধকারে আলো জ্বলে উঠল ভিতরে। দরজা খুলেছে যে তাকে চিনতে অসুবিধা হলো না। আদেশ পালন করে ফিরে এসেছে নির্মল। দ্রুত পায়ে ভিতরে চলে গেল। রৌডো ড্রাইভার গাড়ি বন্ধ করে দাঁড়িয়ে রইল একটু, তারপর গেট বন্ধ করে বাইরে চলে গেল। লোকটি বলেছিল, দেরি হয়ে গেলে রাত্রে এখানেই থেকে যায়। রাত 12টা কি ওর কাছে দেরি নয়? সকালে ঘুম ভেঙেছিল রোদ ওঠার আগেই। তৈরি হয়ে অর্জুন বেরিয়ে পড়ল। বাগানে ঘুরতে ঘুরতে গোয়ালঘরের কাছে পৌঁছাতেই বপুকে দেখতে পেল। মাটিতে উবু হয়ে বসে আছে, গালে হাত। ওই ভয়ঙ্কর চেহারার লোকটিকে শিশুর মতো দেখাচ্ছে। কি ব্যাপার বকু, আজও ভূত দেখেছ নাকি? অর্জুন জিজ্ঞেস করল। বকু তাকালো, তারপর নিস্তেজ গলায় বলল, আমার চাকরি চলে গেছে বাবু। সে কি, কি করে জানলে? কে বলেছে? একটু আগে হরিধনদা এসে বলে গেল। 8টার সময় মা জননী ডেকেছেন। তাতে কি করে বুঝলে চাকরি চলে গেল? এবারের কাজের লোকেদের মা জননী তখনই ডাকেন তখন তাদের চাকরি যায়। আচ্ছা, অন্য কারণে তো থাকতে পারে। হরিধনদা কে? মা জননীর খাস চাকর, উপরে থাকে। আগে থেকে মন খারাপ করো না, তোমার চাকরি যায়নি। আপনি কি করে বলছেন? আমি জানি। আচ্ছা বলো তো, আগের বুড়ো ম্যানেজার বাবু কোন ঘরে থাকতেন? ওই ওপাশের ঘরে। অর্জুন দেখল একতলার একেবারে পিছন দিকের কোনার ঘর। সে বলল, তোমার তো 8টা পর্যন্ত কোনো ভয় নেই, তার দেরি আছে অনেক। আমার সঙ্গে এসো। অনিচ্ছা সত্ত্বেও বকু সঙ্গে এলো। দরজাটা শেকল টানা, তালা নেই। অর্জুনের নির্দেশে শেকল খুলল বকু। ঘরের ভিতরটা অন্ধকার। জানলা খুলতেই একটা তক্তপোষ, আনলা আর টেবিল চেয়ার দেখতে পেল অর্জুন। আনলায় কিছু ধুতি, পাঞ্জাবি আর চাদর ঝুলছে। ঘরের এক পাশের দড়িতে শেষবার শুকুতে দেওয়া গামছা এখনো রয়েছে। তক্তপোষের উপর বিছানাটা গোটানো। টেবিলের ড্রয়ার অর্ধেক খোলা, কিছু কাগজ নিচে পড়ে রয়েছে। অর্জুন জিজ্ঞেস করল, উনি মারা যাওয়ার পর পুলিশ কি এখানে এসেছিল? না বাবু, নতুন ম্যানেজার বাবু আর হরিধনদা এসে কি সব খুঁজছিল। অর্জুন বুঝল এতদিন পরে এই ঘরে কোনো সূত্র পাওয়া সম্ভব নয়। আরে, সাত সকালে এই ঘরে কি করছিস? দরজায় এসে দাঁড়ালো নির্মল। যিনি খুন হয়েছেন তার ঘরটা দেখতে এলাম। বলতে বলতে অর্জুন দেখল বকু সন্তর্পণে নির্মলকে কাটিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মাদারনি বলছিলেন ওর কোনো আত্মীয় স্বজনের হদিশ পাওয়া যায় কিনা এই ঘরে খুঁজে দেখতে। আমরা খুঁজেছিলাম, পাইনি। নির্মল বলল। আমরা মানে? ও আমি আর মাদারনির খাস চাকর হরিধন। লোকটার কোনো পাস্ট রেকর্ড নেই, বুঝলি। এই ঘরে কোনো জুতো নেই, অথচ ডেড বডির পায়ে জুতো ছিল না। ভদ্রলোক নিশ্চয়ই খালি পায়ে বাইরে যাননি। এটা লক্ষ্য করিসনি? না। আরে বাবা, আমি কি তোর মতো বুদ্ধি রাখি? তাহলে আর এই চাকরি করবো কেন? নির্মল শব্দ করে হাসল। অর্জুন বেরিয়ে এলো ঘর থেকে। তুই দেখছি খুব সকাল সকাল উঠে পড়িস।
উঠে বাগানে হাঁটি। চা খেয়েছিস? না। অর্জুন ঘুরে দাঁড়ালো। নির্মল, আমি একজনের সঙ্গে দেখা করতে চাই। কার সঙ্গে? মাদারানী বলেছিলেন ওর এক দেওর এই বাড়িতে থাকেন। কিন্তু জানি, উনি বলেছিলেন ভদ্রলোক মানসিক প্রতিবন্ধী। হ্যাঁ, কারোর সঙ্গে কথা বলেন না, টিভি চালিয়ে বসে থাকেন সারাদিন। দেখেন বলে মনে হয় না, নির্মল জানালো। বিকেলে ছাদে ওঠেন হাঁটার জন্য, কিন্তু কিছুতেই ছাদের ধারে যান না। নির্মল মাথা নাড়ল। তাহলে তো সবই জানিস। জেনেই যেতে চাইছি। ঠিক আছে, মাদারানীর সঙ্গে কথা বলে নিচ্ছি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের সঙ্গে দেখা করতে গেলে ওর সঙ্গে কথা বলতে হবে কেন? তাছাড়া উনি তো তোর সামনে আমাকে বলেছেন সমস্ত রকমের সহযোগিতা করা হবে। খামোখা আমাকে বিরক্ত করবি কেন? বেশ, কখন যেতে চাইছিস? কখন আবার? এখনই চল। একটু ইতস্তত করে পা বাড়ল নির্মল। বাড়ির পিছন দিকে জমাদারদের উপরে ওঠা সিঁড়িটার দিকে একবার তাকালো সে। তারপর মাথা নেড়ে অর্জুনকে নিয়ে বাড়ির সামনে চলে এলো। এখনো রোদ ওঠেনি, চারধারে ছায়া ছায়া। সিঁড়ি ভেঙে বন্ধ দরজার কাছে এসে বেল বাজালো নির্মল। মিনিট দেড়েকের মধ্যে গোলগাল চেহারার একটি মধ্যবয়সী লোক দরজা খুলে তাদের দেখে একপাশে সরে দাঁড়ালো। মাদারানী কি ঘুম থেকে উঠেছেন হরিধন? না, এখনো সময় হয়নি। হরিধন জিজ্ঞেস করলো, উঠলে কিছু বলবো? না, এমনি জিজ্ঞেস করেছিলাম। আয়। অর্জুনকে ইশারা করে সে সিঁড়িতে পা দিল। এই পথে অর্জুন এসেছে। দোতলায় মাদারানী থাকেন। সেদিকে না গিয়ে ডান দিকে সিঁড়ি ভেঙে ওপরে উঠে এলো নির্মল। সিঁড়ির মুখের দরজাটা বন্ধ। নির্মল শব্দ করলে ভিতর থেকে তালা খোলার শব্দ হলো। একজন প্রৌঢ় কাজের লোক বেশ অবাক হয়ে তাদের দেখল। নির্মল জিজ্ঞেস করলো, ছোটবাবু কি করছেন? টিভি দেখছেন। মানে, ঠিক আছে, আয়। করিডোর দিকে এগিয়ে যে ঘরের দরজায় নির্মল দাঁড়ালো তার ভিতর থেকে শব্দ ভেসে আসছে। কেউ বক্তৃতা করছে হিন্দিতে। অর্জুন সেখানে পৌঁছে দেখল টিভি চলছে, আর তার সামনের চেয়ারে বসে আছেন যে ভদ্রলোক, তার চোখ টিভির পর্দায়। পাঞ্জাবি পরা মানুষটি বেশ রোগা, চুল সাদা। নির্মল বলল, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, উনি সাড়া দেবেন না। অর্জুন এগিয়ে গিয়ে টিভিটাকে বন্ধ করে দিয়েই মানুষটির দিকে তাকালো। কোনো প্রতিক্রিয়া নেই, অন্তত মিনিট খানেক। তারপর হাই তুললেন শব্দ করে। চেয়ার ছেড়ে উঠে ওদের দিকে তাকালেন, কিন্তু বোঝাই গেল কিছুই দেখলেন না। অর্জুন পাশে গিয়ে দাঁড়ালো। নমস্কার মিস্টার সেন। ভদ্রলোক মুখ ফিরিয়ে অর্জুনকে দেখলেন, তারপর নিঃশব্দে হাসলেন। সে হাসির কোনো মানে হয় না। এই সময় কাজের লোকটি ট্রেতে চায়ের কাপ আর বিস্কুট নিয়ে এলো। টেবিলে ট্রে রেখে চায়ের কাপ তুলে ভদ্রলোকের ঠোঁটের সামনে ধরল। কয়েক সেকেন্ড পাথরের মতো স্থির থেকে খুব বড় চুমুক দিলেন উনি। নির্মল জিজ্ঞেস করলো, মুখ পুড়ে যাবে না তো? ঠান্ডা করে এনেছি, উনি গরম খেতে পারেন না। লোকটি যত্ন করে চা বিস্কুট খাইয়ে চলে গেল। নির্মল জিজ্ঞেস করলো, আর কিছু দেখার বাকি আছে? থাকি না একটু, অর্জুন বলল। আমার জরুরি কাজ আছে। তাহলে তুই চলে যা, ওই লোকটাকে বলে যা আমাকে নিচে নামিয়ে দিতে। তোর কি সন্দেহ হচ্ছে মঙ্গলময় বাবুর মৃত্যুর কোনো হদিশ ইনি দিতে পারবেন? দেখ, আমাদের মনে রাখতে হবে যে কেউ সন্দেহের বাইরে নয়। অবশ্য তোর যদি আপত্তি থাকে তাহলে আমি চলে যাচ্ছি, অর্জুন বলল। না না, আসলে উনি মানসিক প্রতিবন্ধী, কথা বলেন না বলাই ঠিক। হাজার প্রশ্ন করেও ওর কাছ থেকে তুই একটা উত্তর বের করতে পারবি না। এই বাড়িতে মঙ্গলময় বাবু বলে কেউ ছিলেন এবং তিনি মারা গিয়েছেন, এইসব তথ্যে ওর কোনো আগ্রহ নেই। তাই বলছিলাম। ঠিক আছে, থাক তুই।
নির্মল ঘর থেকে বেরিয়ে কাজের লোকটাকে নির্দেশ দিল, নতুন বাবুকে 1 কাপ চা করে দাও, আর উনি যখন নিচে যেতে চাইবেন তখন পৌঁছে দিও। নির্মল চলে গেলে অর্জুন ঘরের কোণে চেয়ারটা গিয়ে বসলো। কিছুক্ষণ পরে তার মনে হলো সে একটি জীবন্ত পুতুল দেখছে। 1 পা সামনে ফেলে দাঁড়িয়ে পড়েছেন ভদ্রলোক। দাঁড়িয়েই থাকছেন, দুটো হাত ডানার মতো তুলে রাখছেন কিছুক্ষণ, তারপরে হেসে নামিয়ে নিচ্ছেন। শেষ পর্যন্ত চেয়ারে গিয়ে বসলেন, টিভির দিকে তাকালেন। এবার ওর চোখে মুখে বিরক্তি ফুটল। অর্জুন উঠে গিয়ে রিমোট টিপে টিভি চালু করতেই সেটা চলে গেল। উনি টিভির দিকে তাকিয়ে আছেন, কিন্তু কিছুই দেখছেন না। লোকটি ঘরে ঢুকলো ট্রে নিয়ে। একটা টুল অর্জুনের সামনে রেখে তার উপর ট্রে নামালো। চায়ে চুমুক দিয়ে অর্জুন জিজ্ঞেস করলো, তুমি ওর সঙ্গে কতদিন আছো? তা বাবু 30 বছর। এতদিন? হ্যাঁ, তখন আমি যুবক ছিলাম। ছোট বাবুরও তখন জোয়ান বয়স। মাথায় চোট পেয়ে অজ্ঞান হয়ে গেলেন। তখন বড়বাবু বেঁচে কত ডাক্তার বদ্যি করলেন, কলকাতায় নিয়ে গেলেন, কিন্তু কোনো কাজ হলো না। সেই থেকে আমি এখানে। উপরে আর কেউ নেই? না, কথা বলতে হলে ছোটবাবুর সঙ্গে বলে যাই, শুনুক বা না শুনুক, তবু মানুষটা তো জ্যান্ত। এখানে থাকতে থাকতে এমন অভ্যেস হয়ে গিয়েছে আর বাইরে যেতে ইচ্ছে করে না। অন্য লোকেরা আমাকে আধা পাগল ভাবে। ছোটবাবুর মাথায় চোট লেগেছিল কি করে? আম গাছ থেকে পড়ে গিয়ে। সে কি, কিভাবে পড়লেন? কেউ দেখেনি, আর উনি তো পরে কথাই বলতে পারলেন না। ওকে রোজ ছাদে নিয়ে যাও? হ্যাঁ, কিন্তু ছাদে উঠে কিছুতেই ধারে যাবেন না। হয়তো উপর থেকে নিচে পড়ার ভয়টা মনে থেকে গেছে। ঠিক মাঝখানে হাঁটবেন। কথাটা শোনার পর এবার খেয়াল হলো মা জননীও একই কথা বলেছিলেন, কিন্তু তখন সে ধ্যান দেয়নি। যার ব্রেন একেবারে মৃত, তার মনে কি করে পড়ে যাওয়ার স্মৃতি কাজ করবে? যদি কাজ করে তাহলে বুঝতে হবে কোনো কোনো স্মৃতি এখনো সক্রিয়, অর্থাৎ ব্রেন পুরো মৃত নয়। অর্জুন জিজ্ঞেস করল, ছাদে একা একাই হাঁটেন? হ্যাঁ, সে হাঁটার ধরন যদি দেখতেন। কিরকম? ডান দিক দিয়ে হাঁটতে শুরু করেন, পরপর কয়েকটা মোড় নেন, তারপর বাঁ দিকে চলে গিয়ে দাঁড়িয়ে পড়েন, তারপর আবার ঘুরে সেই একই রকমভাবে ফিরে আসেন আগের জায়গায়। যতক্ষণ ছাদে থাকেন ততক্ষণ ওই একই জায়গা দিয়ে হাঁটেন। কেন ওরকম হাঁটেন কে জানে। রোজ? হ্যাঁ বাবু, রোজ। আমি লক্ষ্য করেছি, আগের দিন যেখানে যেমনভাবে পা ফেলেছিলেন, পরের দিনও সেখানে পা ফেলেন। একটুও ভুল হয় না। হয়তো এটা ওর খেয়াল, অর্জুন বলল। তুমি দেখাতে পারবে? এখন ছাদে যাবেন? লোকটির মুখের অভিব্যক্তিতে আপত্তি। না, এখানেই দেখাও। এই ঘরে অত জায়গা যে নেই, যা আছে তাতেই দেখাও। লোকটি ঘরের ডান দিকের কোণে চলে গেল। তারপর গোড়ালির উপর ভর করে দ্রুত হাঁটতে হাঁটতে পরপর কয়েকটা মোড় নিয়ে বাঁদিকে চলে এসে দাঁড়ালো। এই সময় ছোটবাবু মুখ ফেরালেন। লোকটি যখন আবার পিছন ফিরে ওইভাবে হাঁটতে শুরু করেছে, তখন একটা গোঙানি ছিটকে বেরোলো ছোটবাবুর মুখ থেকে। সঙ্গে সঙ্গে নেমে গিয়ে লোকটা বলল, সর্বনাশ, লেগে গিয়েছে। ছোটবাবু ততক্ষণে রিমোটটা তুলে শূন্যে ছুঁড়েছেন। অর্জুন সেটাকে লুফে নিয়ে লোকটিকে বলল, ওকে শান্ত করো। ছোটবাবুকে শান্ত করতে লোকটির অনেক সময় লাগলো। চুপচাপ দেখে গেল অর্জুন। 1 ঘন্টা পরে সে যখন নিচে নামলো, তখন রোদ ছড়িয়ে পড়েছে সমস্ত পৃথিবীতে। অর্জুন ফিরে এলো নিজের ঘরে। একটা কথা তার মাথায় কেবলই ঘুরপাক খাচ্ছিল। কাজের লোক তাকে নকল করে দেখাচ্ছে দেখে ছোটবাবু অত ক্ষেপে গেলেন কেন? ওর ব্রেন যদি কাজ না করে, তাহলে ক্ষেপে যাওয়ার তো কোনো কারণ থাকে না। এ কথা ঠিক, মঙ্গলময় বাবুর খুন হওয়ার সঙ্গে ছোটবাবুর কোনো সম্পর্ক থাকতে পারে না।
প্রতিবন্ধী হয়ে থাকার ব্যাপারটা যদি ওর অভিনয় হয়েও থাকে, তাহলেও ওই শরীর নিয়ে মৃতদেহ বহন করা সম্ভব নয়। এখানে বেশ কদিন থাকা হয়ে গেল, কিন্তু রহস্য এখনো রহস্যই রয়ে গেছে। সে শুধু প্রমাণ করতে পেরেছে দুর্ঘটনায় মানুষটি মারা যাননি, তাকে খুন করা হয়েছে, এবং খুনের কারণ হলো সেনবাড়ির লুকানো ধন সম্পদের হদিশ তিনি জানতে পেরেছিলেন এবং কাউকে জানাতে চাননি। মঙ্গলময় বাবু সেটা জানতে পেরেছিলেন 1 বছর আগেই। প্রাণের আশঙ্কা করে ডেজ আফটার রিফ্রেড বইটির সঙ্গে যে চিরকুট তিনি মা জননীকে পাঠিয়েছিলেন, তাতে আশঙ্কার কথা লিখেছিলেন। মা জননী কেন তখন চিরকুটটি পড়েননি তার কারণ বোঝা যাচ্ছে না, নাকি পড়েও গুরুত্ব দেননি তখন। আজ অন্য কথা বলছেন। অর্জুনের মনে পড়ল, মা জননী বলেছেন এই ঘুম ঘুম গ্রামে সেন পদবীর অনেক পরিবার রয়েছেন। তারা কারা? খবরটা নেওয়া দরকার। কাউকে কিছু না বলে ব্রেকফাস্ট না খেয়ে অর্জুন বেরিয়ে পড়ল। চায়ের দোকানের সামনে এসে সে দেখল আজ ভিড় নেই, দোকানদার ছাড়া আর একজন খদ্দের রয়েছেন। অর্জুন হাসল। আজ আড্ডা জমেনি কেন? আজ যে হাটবার, মাইল 2 দূরে 2 গ্রামের মধ্যে হাট বসে, সবাই গিয়েছে সেখানে, বিকেলে পাবেন। ও আচ্ছা আচ্ছা, এখানে সেন পদবীর লোকজন কিরকম আছেন? দোকানদার একটু ভাবল। তা বেশ কয়েকজন, সবাই ওই সেনবাড়ির প্রজা ছিল। জমিদারি প্রথা উঠে যাওয়ার সময় সেন কর্তা তাদের নামে জমি ট্রান্সফার করিয়ে রেখেছিলেন। এখনো সেই সব জমির ফসলের 20% সেনবাড়িতে দিতে হয়। দেয় কেন? অনেক টাকা ধার নিয়েছে বলে লিখিয়ে নিয়েছিল যে ফসল না দিলে মামলা করে ঘটি বাটি চাটি করে দেবে। এর প্রতিবাদ কেউ করে না, মেনে নিয়েছে সবাই। আসলে একই রক্ত তো। একই রক্ত মানে? লক্ষণ সেনের ভাইদের বংশধর তো সবাই। তাহলে এদের অবস্থা এত ভালো আর বাকিদের সাধারণ কেন? তা জানি না। বাপ ঠাকুরদাদা বলতেন 200-250 বছর আগে হঠাৎ ওই সেনদের পূর্বপুরুষ মাটি থেকে মণি মাণিক্য কুড়িয়ে পায়, পেয়ে তাদের অবস্থা ফিরিয়ে নেয়। আমারও পদবী সেন, তাই নাকি? হ্যাঁ, আমি চা বিক্রি করি, দিনে 40 টাকা আয় করতে উদয়াস্ত খাটি, আর ওদের কাছে 40,000 টাকা হাতের ময়লা। দোকানদার এমনভাবে হাসলেন যেন তার কোনো আফসোস নেই। চায়ের দোকান ছাড়িয়ে অর্জুন বুঝতে পারল আজ গ্রামের পথঘাট বেশ ফাঁকা। বেশিরভাগ মানুষই হাটে গিয়েছেন। সে দক্ষিণ পাড়ায় না ঢুকে একটু ঘুরে মহা বটবৃক্ষের কাছে চলে এলো। দুপাশে গাছপালা, মাঝখানে রাস্তা। জায়গাটা একদম শুনশান। রোজ এখানে আসতেন গজেন দাদু, আর আসবেন না। পোস্টমর্টেম হয়ে যাওয়ার পর ওর শরীর গ্রামে নিয়ে আসা হবে। সেটা কখন কে জানে। সে মহা বটবৃক্ষের দিকে তাকালো। এর ডালে ডালে ভূতপ্রেত ঝুলে থাকে। গল্পটা কবে চালু হয়েছিল? গজেন দাদু থাকলে ওর মুখে শোনা যেত। এখন এখানকার অনেকেই ভাবছে গজেন দাদুর আত্মার জায়গা হয়েছে ওই ডালে। ওর আত্মাকে ভয় পেয়েই বোধহয় কিছুদিন এপাশের লোকজন কম আসবে। অর্জুন অনেকটা হেঁটে সেই বেলগাছটার কাছাকাছি আসতেই রাস্তার একপাশে সাইকেল দাঁড় করানো দেখতে পেল। সাইকেল আছে, মানুষ নেই কেন? হয়তো প্রাকৃতিক প্রয়োজনে নেমে গিয়েছে পাশের ঝোপে। অর্জুন সতর্ক হলো। রাস্তা ছেড়ে সে পাশের বুনো ঝোপের জঙ্গলে নেমে গেল চট করে। নিজেকে আড়াল করে দাঁড়ালো যেখানে, সেখান থেকে সাইকেলের চারপাশ স্পষ্ট দেখা যায়। মিনিট 5 দাঁড়াবার পর অদ্ভুত ঘটনাটা ঘটল। বেলগাছ থেকে একটা বেল আচমকা খসে পড়ল সাইকেলের উপরে। তার ধাক্কায় সাইকেলটা উল্টে পড়ে গেল মাটিতে। তার পিছনের চাকার ঠেকনাটা ভার সইতে পারল না। সাইকেল পড়ার শব্দ শুনেই একটা লোক দ্রুত বেরিয়ে এলো এপাশের ঝোপ থেকে। বিস্মিত হয়ে চারপাশে তাকিয়ে শেষ পর্যন্ত বেলটাকে দেখতে পেয়ে গাছের দিকে তাকালো। তারপর সাইকেল তুলে গাছের নিচ থেকে অনেকটা এদিকে এনে দাঁড় করিয়ে আবার ফিরে গেল ঝোপের দিকে। অর্জুন বুঝল লোকটা প্রাকৃতিক প্রয়োজনে ঝোপের ভিতর যায়নি। সে নিঃশব্দে ঝোপের ভিতর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে অনেকটা কাছে চলে এসে ঝোপের ভিতর ঢুকতেই দেখতে পেল লোকটাকে। মধ্য 30 বয়স, উবু হয়ে কিছু খুঁজছে।
পাথর পাতা সরিয়ে দেখছে। অর্জুনের মনে পড়ল ঠিক ওই জায়গা থেকেই সে তাবিজটা খুঁজে পেয়েছিল। লোকটা কি তাবিজ খুঁজছে? সরাসরি চ্যালেঞ্জ করা যায়, কিন্তু লোকটা যদি অস্বীকার করে তাহলে কিছুই করা যাবে না। সে নিঃশব্দে সাইকেলটাকে সরিয়ে আনলো ঝোপের মধ্যে। তারপর বেলটা তুলে ঝোপের ভিতর গিয়ে আবিষ্কার করলো সেখানেও দুটো বেল পড়ে আছে। লোকটা তখন উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে মাটির দিকে তাকাচ্ছে। অর্জুন বেশ জোরে বেলটা ছুঁড়ল ওর মাথা লক্ষ্য করে। আরে বাবারে, গেছি রে, মরে গেছি রে বলে চিৎকার করে ওই হাতে মাথা টিপে ধরলো লোকটা। সঙ্গে সঙ্গে দ্বিতীয় বেলটা ছুড়ল অর্জুন। লোকটা দৌড়ে ঝোপের বাইরে চলে এসে চিৎকার করলো, সাইকেল, আমার সাইকেল। লোকটা ওপাশে তাকাতেই তৃতীয় বেল ছুড়ল সে। সঙ্গে সঙ্গে লোকটা ভূত ভূত বলে চোঁচো দৌড় লাগালো খানিকটা। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে মাঠের ভিতর নেমে দৌড়তে লাগলো। এই লোকটা অবশ্যই গ্রামের লোক। বেলগাছে রাগী আত্মা আর মহাবটবৃক্ষে প্রেতেরা থাকে তা জানে, তাই ওখান থেকে ও মহাবটবৃক্ষের দিকে দৌড়ে কথাটা মনে পড়ে যাওয়ায় দিক বদল করেছে। ওরকম প্রাণ হাতে করে দৌড়তে অর্জুন কাউকে দেখেনি। লোকটা যখন মাঠের ওপাশে মিলিয়ে গেল তখন সে ঝোপ থেকে সাইকেল বের করলো। একটু চিন্তা করে সে সাইকেলে চেপে বসলো। সাঁতার আর সাইকেল একবার শিখলে এক জীবনে ভোলা যায় না। সাইকেলে চেপে থানায় পৌঁছে অর্জুন ওসিকে পেল না। তিনি এখনো মালদা শহর থেকে ফিরে আসেননি। সে একজন সেপাইকে সাইকেল পাওয়ার ঘটনাটা জানালো। ওই বেলগাছের তলার রাস্তায় পড়েছিল সাইকেলটা? হ্যাঁ, কোনো মালিক খুঁজে না পেয়ে থানায় নিয়ে এলাম। দয়া করে আপনি আপনার কাছে রেখে দিন। অন্য লোকের জিনিস আমি নেব কেন? আপনাকে নিতে বলছি নাকি কাছে রাখতে বলছি। ওই বেলগাছের নিচে পড়েছিল, মালিক নেই, ও জিনিস থানায় রাখতে পারবো না। অতএব সাইকেল চালিয়ে সেনবাড়ির সামনে চলে এলো অর্জুন। এখন চায়ের দোকান বন্ধ। গেট খুলে সাইকেলটাকে বাগানের মধ্যে রেখে সে নিজের ঘরে চলে এলো। বেশ খিদে পেয়েছে। তাড়াতাড়ি স্নান সারতেই দরজায় টোকা পড়ল। সেটা খুলে দেখলো বকু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বকু? আপনার খাবার নিয়ে আসবো? হ্যাঁ, আচ্ছা তুমি তাহলে এই কাজে এসেছো? তোমার চাকরি যায়নি? বকু একগাল হাসলো। সকালে খুব ভয় পেয়েছিলাম বাবু, এখন গরুগুলোর জন্য খুব মন কেমন করছে। একসঙ্গে ছিলাম তো কিরকম সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। ও, এরকম সরল বাক্যে আজকাল আর মজা পায় না অর্জুন, খারাপ লাগে। সে কথা ঘোরাবার জন্য বলল, নির্মল মানে ম্যানেজার বাবু খেয়েছেন? উনি তো সদরে গিয়েছেন, যাওয়ার আগে আমায় বলেছেন আপনার দেখাশোনা করতে। খাওয়া শেষ করে অর্জুন বকুকে বলল, একটা সাইকেল কুড়িয়ে পেয়ে বাগানে এনে রেখেছি, কেউ যদি এসে বলে তার সাইকেল হারিয়েছে তাহলে তাকে দিয়ে দিও। বিন্দুমাত্র অবাক না হয়ে মাথা নাড়ল বকু। অনেকক্ষণ অভুক্ত থাকায় পেট ভরে খাওয়ার কারণে ঘুম এসে গিয়েছিল। যখন ঘুম ভাঙল তখন বিকেল 4টে। সে তৈরি হয়ে দরজা খুলে সামনেই বকুকে দেখতে পেল। বাবু চা। এখন নয়, সাইকেলটাকে দেখেছো? হ্যাঁ বাবু, একটা বাচ্চা ছেলে এসে বলল তোমাদের বাড়িতে আমাদের সাইকেল আছে, তাও দিয়ে দিলাম। বকু বলল, 12-13 বছরের ছেলে। সর্বনাশ, তুমি আমাকে জিজ্ঞেস না করে দিয়ে দিলে? আপনি তো জিজ্ঞেস করতে বলেননি, চাইলে দিয়ে দিতে বলেছিলেন। ভুলটা তারই। বকুকে যা বলা হয় তার বাইরে ওর পক্ষে ভাবা মুশকিল। ছেলেটাকে চেনো? না বাবু, আমি তো এই বাড়ির বাইরে যাই না। কিরকম দেখতে? বকু চোখ বন্ধ করলো। ওর মাথায় ন্যাড়া হওয়ার পর একটু চুল উঠেছে। অর্জুন স্বস্তি পেল। ঘুম ঘুম গ্রামের সব ছেলে নিশ্চয়ই ন্যাড়া হয়নি, কিন্তু এই বাচ্চা ছেলেটির সঙ্গে তাবিজ খোঁজা লোকটির কি সম্পর্ক? হঠাৎই মাথায় বিদ্যুৎ চমকের মতো লাইন ভেসে উঠল। সে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তাবিজের ভিতর থেকে উদ্ধার করা কাগজটা বের করে আবার দেখল সে।
লাইনটা কাগজের বাঁ দিক থেকে শুরু হয়ে কয়েকটা মোড় নিয়ে ডান দিকে চলে গিয়েছে। যেখানে শেষ হয়েছে সেখানে ঝাঁঝরির মতো কিছু আঁকা। সন্তর্পণে কাগজটি ভাঁজ করে সে ছোটবাবুর কাজের লোকটির নকল করে দেখানো হাঁটার ভঙ্গি ভাবল। ডান দিক থেকে শুরু করে কয়েকটা মোড় নিয়ে বাঁ দিকে গিয়ে দাঁড়িয়ে পড়েন ছোটবাবু। প্রতিদিন বিকেলে ছাদে গিয়ে ওই একই হাঁটা হাঁটেন। বকু গিয়ে খবর দিয়েছিল হরিধনকে। হরিধন এসে জানালো মাজরানি অপেক্ষা করছেন। দোতলায় উঠতেই মাজরানির মুখোমুখি হলো অর্জুন। কি ব্যাপার? আমি একবার ছাদে যেতে চাই। এ বাড়ির ছাদে কি মঙ্গলবাবুর খুনের ক্লু পাওয়া যাবে বলে মনে করছেন? মাজরানি হাসলেন। আজ সকালেও তো আপনি ছোটবাবুর কাছে গিয়েছিলেন। হ্যাঁ, ওকে দেখতে ইচ্ছে হয়েছিল। কি দেখলেন? ওর ব্রেন পুরোটা অসার বলে আমি মনে করি না। তার মানে বড় বড় ডাক্তারেরা যা বলেছেন তা সত্যি নয়? আমি জানি না। অর্জুন হাসল। আপনিও চলুন না আমার সঙ্গে। মাজরানি এক মুহূর্ত ভাবলেন, তারপর সিঁড়িতে পা রাখলেন। ছাদের মাঝখানে দাঁড়িয়েছিলেন ছোটবাবু, দুহাত ডানার মতো মেলে। অর্জুন নিচু গলায় বলল, দেখুন, উনি ডান দিক দিয়ে হাঁটতে শুরু করবেন। ঠিক বারবার মোড় নেবেন, তারপর বাঁ দিকে কয়েক পা গিয়ে নেমে যাবেন। অর্জুনের কথা শেষ হওয়া মাত্র ছোটবাবু গোড়ালির উপর ভর দিয়ে হাঁটতে শুরু করেন। অর্জুন যেমন বলেছিল অবিকল তেমনই হাঁটলেন। অর্জুন বলল, এই হাঁটাটা যদি খামখেয়ালিতে হয় তাহলে লক্ষ্য করুন, এক্ষুনি উনি যেখানে যেখানে পা ফেলেছিলেন ঠিক সেখানেই পা ফেলে ফিরে আসবেন। মাজরানি সেটা দেখলেন। তারপর ইশারায় দূরে দাঁড়ানো কাজের লোকটাকে কাছে দেখে বললেন, উনি কতদিন এভাবে হাঁটছেন? অনেক দিন মা, তা প্রায়। লোকটা আকাশের দিকে মুখ তুলে ভাবল, প্রায় 10 বছর। আমাকে বলনি কেন? মাজরানি বেশ রেগে গেলেন। লোকটা মুখ নিচু করে দাঁড়ালো। এটা যে বলার মতো কথা তা সে বোঝেনি। মাজরানি আর দাঁড়ালেন না, লম্বা লম্বা পা ফেলে নিচে নেমে গেলেন। অর্জুন দেখলো ছোটবাবু আবার আগের জায়গায় ফিরে এসে দাঁড়িয়ে আছে। সে একেবারে উল্টো দিকে চলে গিয়ে ওর দিকে মুখ করে দাঁড়িয়ে মঙ্গলময় বাবু তাবিজে আঁকা লাইনের মতো হেঁটে এলো বাঁ দিক থেকে ডান দিকে। সেটা দেখা মাত্র ছোটবাবুর চোখ বিস্ময়ে বিস্ফারিত হলো। তিনি আবার হাঁটা শুরু করলেন। ওই একই ভঙ্গিতে হেঁটে অর্জুনের সমান্তরাল রেখায় এসে দাঁড়িয়ে ছাদের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বসে পড়লেন। এখন তাকে একেবারে স্ট্যাচুর মতো দেখাচ্ছে। এই সময় লোকটি অর্জুনের কাছে এসে বলল, এখন অন্তত আধ ঘন্টা উনি ওইভাবে বসে থাকবেন, রোজ দেখছি। অর্জুন নেমে এলো। লোকটি ছোটবাবুকে ছেড়ে নামতে পারল না অর্জুনকে এগিয়ে দিতে। অর্জুন সোজা ছোটবাবুর ঘরে ঢুকে গেল। তার কেবলই মনে হচ্ছিল গত 10 বছরে সবার অজান্তে ছোটবাবুর মস্তিষ্ক কিছুটা সক্রিয় হয়েছে এবং তিনি মঙ্গলময় বাবুর মতো রত্ন ভাণ্ডারের হদিশ কিছুটা জানেন। যেহেতু এখনো তার মস্তিষ্ক পুরো সুস্থ নয়, তাই অন্ধকারে হারিয়ে যাচ্ছে ভাবনাগুলো। এই ঘরে জিনিসপত্র বেশি নেই। একটা আলমারিতে কিছু বই আছে, রবীন্দ্র রচনাবলী, বঙ্কিমচন্দ্র এবং শরৎচন্দ্রের বই। একটা বইয়ের নাম দেখে আলমারি খুলে বইটা বের করলো সে। আলালের ঘরের দুলাল, 1861 সালে প্রকাশিত। অর্থাৎ এই বিশেষ বইটি নিচের লাইব্রেরি থেকে নিয়ে এসেছিলেন ছোটবাবু। মঙ্গলময় বাবু সম্ভবত ওই খবর জানতেন না, তাই আরেকটি বই কিনে দিয়েছেন লাইব্রেরিকে। কিন্তু সেটা খাতায় এন্ট্রি করেননি কেন? বইটির পাতা উল্টাতে লাগলো অর্জুন। একেবারে শেষ পাতায় এসে স্থির হলো অর্জুন। একটা বাড়ির নকশা সম্ভবত খাগের কলমে আঁকা। লক্ষ্য করে বুঝতে পারলো এটা সেন বাড়ির নকশা। বাড়ির সামনে বাগান, আনাড়ি হাতে আঁকা হলেও বোঝা যাচ্ছে। বাগানটা লক্ষ্য করতে করতে সোজা হলো অর্জুনের মেরুদণ্ড। ওটা কি? ঝাঁঝরি। ওই ঝাঁঝরিতেই তো শেষ হয়েছে মঙ্গলময় বাবুর তাবিজের কাগজে আঁকা লাইন। বইটাকে ঠিক জায়গায় রেখে দিল অর্জুন।
দুপুরেই দাহ হয়ে গিয়েছিল গজেন দাদুর মৃতদেহ। সন্ধ্যের আগে ওসির জিপে বসে অর্জুন গ্রামে ঢুকল। সাইকেলের ঘটনাটা শুনে ভদ্রলোক খুব উত্তেজিত। জিজ্ঞাসাবাদ করে দুটো সদ্য ন্যাড়া হওয়া কিশোরকে তিনি বের করে ফেললেন। দুজনেই অস্বীকার করল তারা কোনো সাইকেল নিতে সেনবাড়িতে যায়নি। ওসি যখন প্রায় হতাশ, তখন অর্জুন জিজ্ঞেস করল, তোমাদের দুজনের কে গুলতিতে ভালো টিপ করতে পারে? প্রশ্ন শোনা মাত্র একটু বড় যে, সে বলল, ও এক টিপে ডাহুক মারতে পারে। থানায় নিয়ে আসা হলো ছেলেটিকে। মিনিট 15 জেরার পর ভেঙে পড়ল ছেলেটি। তাকে 500 টাকা দেওয়া হয়েছিল গাছে উঠে গজেন দাদুর মাথা লক্ষ্য করে গুলতি ছুটতে। টাকাটা দিয়েছিলেন ঘুম ঘুম প্রাইমারি স্কুলের শিক্ষক মধুসূদন সেন। ওসি আর সময় নষ্ট না করে সন্ধ্যের পরে মধুসূদন সেনকে থানায় নিয়ে এলেন। তাকে দেখে চিনতে পারল অর্জুন। এই লোকটাই বেলগাছের নিচে তাবিজ খুঁজছিল। অর্জুন তাকে জিজ্ঞেস করল, আপনি ভূতে বিশ্বাস করেন? উনি হাসলেন, এই যুগে কেউ সব বিশ্বাস করে? বেশ, আজকের রাতটা মহাবটবৃক্ষ অথবা বেলগাছের নিচে বসে থাকতে পারবেন? লোকটিকে নার্ভাস দেখালো। আমাকে কেন ডেকেছেন? আপনি আজ বেলগাছের কাছে সাইকেল ফেলে পালিয়ে গিয়েছিলেন। কেন? আমাকে বেল ছুঁড়ে মারছিল। কে? জানি না, লোকে বলে ওখানে অপদেবতা আছে। আপনি তো বিশ্বাস করেন না। ওসি সেবাইকে বললেন ছেলেটিকে ওই ঘরে নিয়ে আসতে। একে 500 টাকা দিয়ে বলেছিলেন গজেন বুড়োকে গুলতি ছুঁড়ে মাথা ফাটাতে। মিথ্যে কথা। মধুসূদন বাবু, গতকাল মহাবটবৃক্ষের কাছে গজেন দাদুর সঙ্গে দেখা করে আপনি কিসের সন্ধান করেছিলেন? আমি? মধুসূদন আর শেষ পর্যন্ত মিথ্যে বলতে পারলেন না। সাইকেল সেনবাড়িতে ঢুকেছে শুনে ছেলেটিকে পাঠিয়েছিলেন নিয়ে আসতে। বলেছিলেন ওর অন্যায় কেউ জানতে পারবে না তাহলে। এখানেই তার ভুল হয়ে গিয়েছিল। আধ ঘন্টা পরে ওসির জিপ ছুটল সেনবাড়ির দিকে। গেট খুলে ভিতরে ঢুকতেই নির্মল এগিয়ে এলো। কি ব্যাপার, তুই কোথায় ছিলি? অর্জুন বলল, কাজ করছিলাম। এই বাড়িতে যত লোক কাজ করে তাদের এখানে ডাক, লাইন করে দাঁড়াক। মা জননীকে খবর দেওয়ার দরকার নেই। অনিচ্ছা সহকারে নির্মল সবাইকে গাড়ি বারান্দার আলোর নিচে দাঁড় করালো। অর্জুন তাদের দিকে তাকিয়ে নির্মলকে জিজ্ঞেস করলো, ছোটবাবুর কাজের লোকটি কোথায়? ও তো ছোটবাবুকে ছেড়ে আসতে পারে না। ওকে ডাকো, মা জননীকে জানাতে হবে। জানাও। ওই রাত্রে মা জননী নেমে এলেন নিচে। এসব কি হচ্ছে? আপনি আমার উপর যে দায়িত্ব দিয়েছেন তাই পালন করার চেষ্টা করছি। লোকটি নেমে এলো চোরের মতো, লাইনে দাঁড়ালো। মধুসূদনকে একজন সেপাই জিপ থেকে নামিয়ে আনালে তাকে বলা হলো শনাক্ত করতে। তিনি ইশারায় ছোটবাবুর কাজের লোকটিকে চিনিয়ে দিতেই সে হাউমাউ করে কেঁদে উঠল। ওসি তাকে একটা চর মারতেই সে ভেঙে পড়ল। আমাকে লোভ দেখিয়েছিল, অনেক ধনরত্ন দেবে, এই চাকরি থেকে ছুটি পাবো, অন্য জায়গায় চলে যেতে পারবো। মাদারণী অবাক হয়ে বললেন, কি করেছিল? অর্জুন বলল, মঙ্গলময় বাবুকে যারা খুন করেছিল তাদের একজন এই লোকটি। সে কি, ও তো নিচে নামে না? সেই রাত্রে নেমেছিল, প্রয়োজন হলেই নামে। ছোটবাবু আমাকে হুকুম করেছিলেন। আর কি বাজে কথা বলছো? যে কথা বলতে পারে না সে হুকুম করবে? পারেন, এ কথা আমি জানি আর ম্যানেজার বাবু জানেন। সঙ্গে সঙ্গে নির্মল চেঁচিয়ে উঠল, মিথ্যে কথা, কি আজে বাজে বলছো? ওসি মাদারণীকে বললেন, ছোটবাবুর সঙ্গে কথা বলতে চাই। মাদারণী বিস্ময় পাথর হয়ে গিয়েছিলেন। ওসি যখন ছোটবাবুকে নামিয়ে আনলেন তখন তার পরিবর্তন দেখে সবাই অবাক। নিচে নেমে তিনি সোজা নির্মলের সামনে গিয়ে দাঁড়ালেন। আপনাকে আমি সতর্ক করেছিলাম, খুনের রক্ত কথা বলে। বলেছিলাম যতই বন্ধু হোক যে ডিটেকটিভ নিয়ে আসা মানে খাল কেটে কুমির আনা। শোনেননি? আমার কি, এত বছর উপরের ওই ঘরে বাস করলাম, বাকি জীবনটা জেলে থাকতে অসুবিধা হবে না। চলুন ওসি, আমি তৈরি।
কাজের লোকটি ছোটবাবু এবং নির্মলকে হাতকড়া পরিয়ে ওসি চলে যাওয়ার আগে বললেন, অনেক ধন্যবাদ অর্জুনবাবু। কাল চলে যাওয়ার আগে দয়া করে থানায় আসবেন, কাগজপত্র ঠিক করে নিতে হবে। 10 মিনিট পরে দোতলায় মাজন্নির সামনে বসেছিল অর্জুন। ভদ্রমহিলা তখনও ধাতস্থ হননি। অর্জুন বলল, মঙ্গলময় বাবুকে খুন করেছে একাধিক লোক, এটা আমি সন্দেহ করেছিলাম। মধুসূদন সেন তার বাবার কাছে শুনেছিল এই বাড়িতে ধনরত্ন আছে। সেই নির্মলের কানে খবরটা দিয়েছিল। নির্মল জেনেছিল মঙ্গলময় বাবু সব জানেন। এই কথাটা জানতেন ছোটবাবু। ওর মস্তিষ্ক ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। সেটা আবিষ্কার করে নির্মল তার ঘনিষ্ঠ হয়েছিল। মধুসূদন আর ছোটবাবুর কাজের লোক মঙ্গলময় বাবুকে খুন করে দুর্ঘটনা সাজিয়েছিল। মঙ্গলময় বাবু যেহেতু গজেন দাদুর সঙ্গে কথা বলতেন, তাই ওরা ওকে ধরেছিল। তিনি সেটা আমাকে বলে দেবেন, এই ভয়ে ওরা খুন করলো। নির্মল ভাবতে পারেনি আমি রহস্য উদ্ধার করতে পারবো। পকেট থেকে সদ্য আঁকা একটা ম্যাপ বের করে অর্জুন এগিয়ে দিল। ধনরত্ন কি আছে জানি না, কিন্তু যা আছে তা এই ম্যাপ অনুসরণ করে মাটি খুঁড়লেই পেয়ে যাবেন। এবার আমার ছুটি। মাজননী ম্যাপটা নিয়ে বললেন, কি বলে ধন্যবাদ জানাবো জানি না। পরের দিন থানা ঘুরে মালদা যাওয়ার জন্য অর্জুন যখন গাড়িতে উঠছে, তখন হরিধন নমস্কার করে একটা খাম ওর হাতে দিল। খাম থেকে চেকটা বের করে হাসলো অর্জুন। আজ অবধি কোনো কেসের পরে এত টাকা সে পায়নি। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।